ক্লাস রেকর্ডিং আজকে স্টার্ট হয়ে গেছে, সো আমরা মিনিমাইজ করে দেই। ওকে, সো আমার ডিসপ্লেটা শেয়ার আছে নিশ্চয়ই। আমি আজকের ক্লাসে দেখি আমাদের আসলে কোর্স কারিকুলামে আসলে কি আছে। সো আজকের ক্লাসে আছে ইন্ট্রোডাকশান, একেবারে বেসিক লেভেলের কথা। ওকে, আপনারা চাইলে এখান থেকেও এই ইন্ট্রোডাকশানটা দেখে নিতে পারেন, বাট এই ইন্ট্রোডাকশানটা আসলে 15 মিনিটের। আমাদের আজকে আসলে ফুল ডিটেলস বলবো। অনেকে হয়তোবা আমার একটা ভিডিও দেখছেন এখান থেকে, যে এই ভিডিওটা হয়তোবা আমি অনেকের কাছে সেন্ড করছিলাম, প্রথম ক্লাসের ভিডিও। সো এই ভিডিওটার এখন ক্লাসটা নিব প্রায় কাছাকাছি, হয়তো বা একটু কথা উল্টাপাল্টা বলতে পারি, মানে কিছু আপডেট কথা বলতে পারি, এই ছাড়া আর কিছু না। ওকে, সো আমরা অন করি। সো এইটা হলো, আমি এখন যেটা অন করছি এইটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা কিন্তু আমাদের কোর্সে মাইক্রোসফটের 3টা টুল শিখবো। একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, একটা হলো মাইক্রোসফট এক্সেল, আর একটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন যেটা করতেছি আমি প্রেজেন্টেশন করতেছি। সো এই টুলটার নাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি খুব তাড়াতাড়ি, আপনাদের অনেকের সমস্যা আছে আমি জানি, আমি খুব তাড়াতাড়ি একটা টিউটোরিয়াল তৈরি করব যেটা আসলে মাইক্রোসফট অফিস কীভাবে ইনস্টল করবেন। আমি চেষ্টা করব 2019 ভার্সন কীভাবে ইনস্টল করবেন এই ভিডিওটা তৈরি করা। সো তৈরি করে আমি গ্রুপে, মানে চ্যানেলে পাবলিশ করব। সো আমি চেষ্টা করতেছি ভিডিওটা এমনভাবে তৈরি করতে যেটা আসলে অনেক প্রফেশনাল হয় এবং অনেক ইনফরমেটিভ কথাবার্তা থাকে। প্লাস পাশাপাশি ওই সফটওয়্যারটা কোথার থেকে 19 ভার্সন কোথার থেকে ডাউনলোড করবেন এত ঝামেলা করব না। আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভে আপলোড করে দিব, যাতে আপনারা ইজিলিভাবে আপলোড করতে পারবেন। এবং আপনাদের অনেকের এরকম ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে যে সমস্যাটা দেখায়, আমি ওইটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। যাই হোক, আমরা আজকের ক্লাস যেহেতু বেসিক লেভেলের, আমরা শুরু করি। সো আমাদের কোর্সের নাম ছিল প্রফেশনাল ডাটা এন্ট্রি কোর্স। সো আমরা 2025 ব্যাচ থেকে শুরু করতেছি, মানে 25 সালে যেহেতু আমি নামটা দিয়েছি এটা। সো আমি একটা কমন ট্যাগলাইন ব্যবহার করি, সেই ট্যাগলাইনটা হলো লার্ন ফার্স্ট দেন আর্ন মানি। আমাদের অনেকের চিন্তা থাকে যে আজকে একটা কম্পিউটার কিনলাম, একটা ইন্টারনেট কানেকশান নিলাম, বিভাস দাদার কাছে গেলাম, এরপরে আমরা ডলার ইনকাম শুরু করে দিব। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ওকে, সো প্রথমে কিছু শিখতে হবে, তারপর ইনকাম করার চেষ্টা করতে হবে। আপনি যদি না শিখে ইনকাম করতে চান, আসলে আপনার পক্ষে ওইটা কন্টিনিউ, হয়তো ছোটো 1-2টা কাজ আপনি ইজিলিভাবে করতে পারবেন, বাট আপনার ক্লায়েন্ট যখন এসে ডিপলি কোনো কিছু কথা বলবে আপনি কিছুই বুঝবেন না। সো এই কারণে আমি এই ট্যাগলাইনটা সবসময় ব্যবহার করি যে লার্ন ফার্স্ট দেন আর্ন মানি। ওকে, সো আমরা প্রথমে শিখবো, তারপরে মানি ইনকাম করার চেষ্টা করব। সো ওকে, আমাদের আজকের ক্লাসের সেশনে যে পার্টগুলো আছে, প্রথমে আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বা হোয়াট ইজ আউটসোর্সিং, এরপরে স্কিল কি, রিমোট জব কি, অনসাইট জব কি, হাইব্রিড জব কি, ডাটা এন্ট্রি কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, ডাটা এন্ট্রি কয় ধরনের হতে পারে, লিড জেনারেশন কি, এবং আমরা কোন কোন মার্কেট প্লেসে এই কাজগুলো পেয়ে থাকি। ওকে, সো এই হলো বেসিক বিষয় আছে। আমরা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। সো আমি একেবারে একটা সংক্ষিপ্ত সেন্টেন্সের মাধ্যমে বলতে পারি এ টাইপ অফ সেলফ এমপ্লয়েড। ওকে, সো ফ্রিল্যান্সিংটা হলো একেবারে মানে স্বাধীন একটা পেশা। ওকে, সো এইটা আমার কোনো কিন্তু নিয়ম বাধা ধরা নাই যে আমি অমুক সময় আমাকে অফিসে যাইতে হবে, অমুক সময় আমাকে অফিস ক্লোজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এত কিছু নিয়ম বাধা ধরা নাই। এখানে একেবারে আপনার ফ্রিলি আপনার ইজি মতো কাজ করতে পারবেন। তবে কিছু কিছু সময় এত মানে সেলফ এমপ্লয়মেন্ট থাকে না, কারণ কিছু কিছু ক্লায়েন্ট আসে, তাদের ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে। সো এই সব কিছু আমি আসলে এই ফুল কোর্সে আপনাদের সামনে শেয়ার করব, যে আসলে কিছু কিছু সময় ফ্রিল্যান্সিংটা একটু বোরিং মনে হয়, কারণ কিছু কিছু ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে আমার ইমার্জেন্সি কাজ দিতে হবে। বাট একটা কথা মনে রাখবেন, ইমার্জেন্সি কাজ যখনই আসবে তখনই কিন্তু ওই ভ্যালুটা দিয়ে দিবে। যেরকম আপনি একটা কাজ যদি $5 করেন আর সেই কাজটা যদি ইমার্জেন্সি করে দেন, তাহলে কিন্তু সে $15 দিতে বাধ্য। ওকে, ওই যে আপনি এইটাকে বলে এক্সপ্রেস ডেলিভারি। সব কিছু বিস্তারিত বলবো যখন আসলে আরও বেশ কিছু কথা হবে তখন বলবো। তো যাই হোক, ফ্রিল্যান্সিংটা কী হয়তো আমরা বুঝতে পারলাম। এরপরে একটা ফুল সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর ট্রাই করে আসলে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক ফর ক্লায়েন্ট উইথাউট কমিটিং ফর ফুল টাইম এমপ্লয়মেন্ট। তার মানে একেবারে সিম্পলভাবে আমাদের ক্লায়েন্টের সাথে আমরা স্পেসিফিক কাজ করে থাকি, যেখানে আমাদের কোনো কমিটমেন্ট থাকে না ফুল টাইম এমপ্লয়মেন্টের। ফুল টাইম এমপ্লয়মেন্টের কোনো কমিটমেন্ট থাকে না। তার মানে আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে আসে, একটা প্রজেক্ট নিয়ে আসে যে আমি এই কাজটা পারবো কি না, ইয়েস আমি যদি পারি তাহলে আমি বলবো আমি পারি, তারপর সেই কাজটা কমপ্লিট করব, ডেলিভারি দিব, তার সাথে আমার
মানে যে কমিউনিকেশনটা ক্লোজ হয়ে গেল, তার সাথে কিন্তু আমি ফুল টাইম কাজ করতেছি না, জাস্ট অন টাইম। এরপরে যদি এরকম হয় যে সেই ক্লায়েন্টের আপনার কাজটা ভালো লাগছে, পরবর্তীতে আরেকটা প্রজেক্ট আছে, সে আবার নিয়ে আসতে পারে, বাট সেই কাজগুলো কিন্তু একেবারে আপনার পার্মানেন্ট বেতনের কোনো চাকরি না, এরকম কিছু না। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যেগুলো আসলে পার্মানেন্টলি জব করা যায়। ওকে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও বেশ কিছু কথা বলবো। ওকে, সো আউটসোর্সিং কি? সো একটা জাস্ট সিম্পল অর সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আউটসোর্সিং ইজ এ বিজনেস প্র্যাকটিক্যাল ইন হুইচ সার্ভিস অ্যান্ড জব ফ্যাকশন। সো আচ্ছা, যাই হোক, এইখানে আসলে থার্ড পার্টি একটা মাধ্যমের মাধ্যমে, ওই যে ফ্রিল্যান্সিং যে কথাটা বলতেছি না ওইটাই, বাট আউটসোর্সিংয়ে হয় কি একটা থার্ড পার্টি মাধ্যম কাজ করে। ওকে, যে মাধ্যমটা হলো আপনার কাজগুলো নিয়ে এসে দেয়, যেরকম আমরা ফাইবারে কাজ করব, আমরা আপওয়ার্কে কাজ করব। সো এরা হলো আউটসোর্সিং এক একটা সাইট। ওকে, সো এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো স্কিল কি? স্কিল আমরা অনেকে জানি যে স্কিল বলতে আমরা কি বুঝি। আমি যে কাজটা আসলে পারি, এই ধরনের কথাগুলো কি? আচ্ছা, আমি দেখি এখানে কি লিখছি, দেখি আউটসোর্সিং ইজ, আচ্ছা এখানে স্কিল কি, এইটা সংজ্ঞাটা সঠিকভাবে নাই এখানে। আচ্ছা, এখানে আসি। সো স্কিল কি আমি আমার মতো করে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, আমি একটু দ্রুত কথা বলি। ওকে, আমার একটা অভ্যাস আছে, যারা ওই আচ্ছা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি যারা আমার ক্লাস করছে ওরাও হয়তো বা এই বিষয়টা জানে যে আমি একটু দ্রুত কথা বলি। তো যাই হোক, আমি পার্সোনাল লাইফে এত দ্রুত কথা বলি না, বাট ক্লাস নিতে গেলে কেন জানি এত দ্রুত কথা বলে ফেলি। যাই হোক, স্কিল কি এই বিষয়টা একটু বোঝানোর ট্রাই করি। তো আমি আসলে যে কাজটাতে মানে যে কাজটা পারি, ওকে, সেই কাজটা হলো আমার স্কিল। এখন আসি, সেই স্কিলটা কিন্তু আবার অনেক ধরনের হতে পারে, সেটা একটু পরবর্তীতে বলতেছি। যেরকম আচ্ছা, স্কিল পারসন হওয়া কেন প্রয়োজন সেটাও বলি। যেরকম আপনি বলতে পারেন যে আমাদের ভিতরে অনেকে আছে এমএস ওয়ার্ড, শুধুমাত্র এমএস ওয়ার্ডে জানে যে এখানে টাইপিং করা হয়, এর বেশি আরও হয়তো বা কিছু জানে না, যে আমরা একটা কোনো কিছু লিখলাম, একটা প্যারাগ্রাফ ইত্যাদি ইত্যাদি, এটা ফর্ম টর্ম ক্রিয়েট করলাম, এইটুকুই। বাট এমএস ওয়ার্ড দিয়ে যে আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু করা যায়, যেরকম ডিজাইন রিলেটেড অনেক কিছু কাজ করা যায়, বিশেষ করে রিজুম ডিজাইন ইত্যাদি ইত্যাদি। সো এত কিছু কিন্তু অনেকে জানে না। সো এই যে আমি যে অনেক কিছু জানি একটা টুলের সম্পর্কে, বিশেষ করে টুল সম্পর্কে, এইটা হলো আমার স্কিল। ওকে, এক্সেল সম্পর্কে আমি জানবো। আমরা যখন এই কোর্সটা কমপ্লিট করব তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলেরও ধারণা নেওয়ার চেষ্টা করব। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ধারণা নেওয়ার চেষ্টা করবে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব না, কারণ আমাদের এটা ডাটা এন্ট্রি কোর্স। সো এইখানে ভিবিএ কোডিং ইত্যাদি ইত্যাদি প্রয়োজন নেই। বাট আমিও স্বীকার করে নিই যে আমি আসলে অ্যাডভান্স লেভেলের কিছুই পারি না মাইক্রোসফট এক্সেলে, বিশেষ করে কোডিং টোডিং এগুলো আমার পক্ষে আমি এত দূর পারি না। আমি মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলেরও অনেক কিছু পারি। সো এরপর আসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন যে টুলটা নিয়ে কথা বলতেছি, এখন যে টুলটা দিয়ে দেখাচ্ছি, এটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মানে আসলে কোনো কিছু প্রেজেন্ট করার জন্য এটা আমরা ব্যবহার করি। ওকে, এর পাশাপাশি আরও বেশ কিছু টুল সম্পর্কে শিখবো। ওকে, সো এই যে টুল সম্পর্কে আমি পারি কাজটা, এইটা হলো আমার স্কিল। ওকে, এবার আসি কেন স্কিল পার্সন হওয়া প্রয়োজন সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, আমরা অনেকের হয়তো, আমরা বেশিরভাগই হয়তো বা গ্রামের। সো গ্রামে জানেন যে মাটি কাটা নিয়ে একটু কথা বলি। সো মাটি কাটার ক্ষেত্রে কি হয়, আপনারা হয়তো বা অনেকে এই যে মাটি কাটার যন্ত্র, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি কোদাল, সো এইটা হয়তো বা ধরছেন। এখন আপনি যদি স্কিল পার্সন হয়ে থাকেন, আর আমার মতো ব্যক্তি যারা হয়তো বা কোদাল খুব বেশি ধরে নাই, তাদের কথা বলি, দুইজন যদি কাজ করতে বসি, একজন স্কিল পার্সন, একজন আমার মতো একজন জাস্ট কোনো স্কিল নাই, তো দুইজন যখন কাজ করতে বসবো, প্রথম ঘন্টার কথা চিন্তা করবেন যে প্রথম ঘন্টায় আমি কিন্তু অনেক কাজ করে ফেলবো। ওকে, কারণ আমার গায়ে প্রচুর জোর আছে, আমি আসলে অত বেশি কিছু জানি না যে আমার 5 ঘন্টা টানা কাজ করতে পারবো কিনা, অত কিছু আমার মাথায় চিন্তা থাকে না। বাট যে স্কিল পার্সন, সে কিন্তু আমার থেকে প্রথম ঘন্টায় কম কাজ করবে। ওকে, দ্বিতীয় ঘন্টায় আমার থেকেও কম কাজ করবে। আমি হয়তো বা দ্বিতীয় ঘন্টায় মোটামুটি প্রথম ঘন্টায় যা কাজ করছি তার থেকে দ্বিতীয় ঘন্টায় কিন্তু অত বেশি কাজ করতে পারবো না, কারণ যত বেশি সময় যাবে আমার হাতে হলো ফোসকা পড়ে যাবে। ওকে, এই সমস্যাটা হবে। এবার আসি, এই দুইজন ব্যক্তি স্কিল পার্সনে সাপোজ 5 ঘন্টা কাজ করলাম,
স্কিল পারসন 5 ঘন্টা মাটি কাটলো আর আমি 5 ঘন্টা মাটি কাটলাম, আমি দেখবেন যে 5 ঘন্টা পর্যন্ত শেষ করতে পারবো না, বাট স্কিল পারসন 5 ঘন্টা শেষ করবে। সো ও প্রথম ঘন্টায় আমার থেকে কম মাটি কাটলেও টোটাল 5 ঘন্টা মিলে আমার থেকে বেশি কাজ করবে। আর আমি যে কিছুই বুঝি না, আমি প্রথম ঘন্টায় যত কাজ করছি লাস্টের ঘন্টা পর্যন্ত আমি যাইতে পারবো কিনা এটা আমার শিওর না। ওকে, সো এই দুইজনের ভিতরে এখন প্রোডাক্টিভিটি চিন্তা করেন যে দুইজনের 5 ঘন্টা কাজ করার ভিতরে প্রোডাক্টিভিটি কার বেশি। তো দেখবেন যে স্কিল পারসন তার প্রোডাক্টিভিটিটা সব থেকে বেশি। তো এই কারণে আসলে স্কিল পারসন প্রয়োজন হয়ে থাকে। ওকে, সো আমি হয়তো বা বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে স্কিল কী। তো যে কোনো টুলের উপরে আপনার দক্ষতা বাড়াতে হবে, সেটা হলো আপনার স্কিল। এখন এই টুলটা আপনি কী পর্যায়ে জানেন সেইটা হলো আপনার লেভেল। যেরকম আমরা বলি বেসিক, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট। সো আমি যদি একেবারে শুরু করি তাহলে আমি বেসিক লেভেলে আসি, আমি যদি মোটামুটি শিখতে আসি আমি ইন্টারমিডিয়েট চলে যাব, আমি মোটামুটি একেবারে যে কোনো সমস্যার সমাধান করতে পারি, তখন আমি এক্সপার্ট হয়ে যাব। সো এই হলো টুলের বিষয়। সো স্কিল নিয়ে হয়তো বা কারো কোনো কোশ্চেন থাকার কথা না। এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেনগুলো আছে, হোয়াট ইজ রিমোট, অনসাইট অ্যান্ড হাইব্রিড জব। সো আমরা যে কাজগুলো আসলে করি বাস্তব জীবনে, সেটা কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো রিমোট জব, একটা হলো অনসাইট জব, একটা হলো হাইব্রিড জব। সো প্রথমে বলি রিমোট জবটা কি। রিমোট জবটা হলো আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু রিমোট জব করি। সো রিমোট জবটা হলো আপনার ক্লায়েন্ট কোথায় আছে সেটা কোনো ম্যান্ডেটরি না, আপনি যে কোনো জায়গায় বসে, বিশ্বের যে কোনো জায়গায় বসে কাজটা কমপ্লিট করে দেবেন। ওকে, আপনার অফিসে যাইতে হবে, মেন কথা হলো আপনাকে অফিসে যাইতে হবে না, আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে আপনার ক্লায়েন্টের কাজ করে দিবেন বা আপনার বসের কাজ করে দিবেন বা অন্য কারোর কাজ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। এটা হলো রিমোট জব। ওকে, এরপর আসে অনসাইট জব। অনসাইট জবটা হলো আপনাকে অফিসে বসে চাকরি করতে, মানে কাজটা করতে হবে। যেরকম আমাদের দেশে যে চাকরিগুলো হয়ে থাকে, বিশেষ করে সরকারি চাকরিতে আমরা যেটা করে থাকি, সকাল একটা নির্দিষ্ট টাইম জোন আছে, এই টাইম জোনে আমাকে অবশ্যই অফিসে যেতে হবে। বেসরকারি চাকরি বলেন, যাই হোক বলেন, আমরা জানি এটা বিষয়টা বুঝি অনসাইট জব কি, মানে আপনাকে অফিসে বসে কাজ কমপ্লিট করতে হবে। এইটা হলো অনসাইট জব। সো রিমোট জবটা আর অনসাইট জবটা দুইটা সম্পূর্ণ ভিন্ন। একটা হলো রিমোট জবটা হলো আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে, আপনি কোথায় বসে আছেন সেটা ম্যান্ডেটরি না, আপনি কাজটা কমপ্লিট করে দিবেন, এটাই। এরপরে হলো অনসাইট জবটা হলো আপনাকে অফিসে বসে কাজটা করতে হবে। এরপরে হলো হাইব্রিড জবটা হলো কি, হাইব্রিড জবটা হলো এই দুইটার মিশ্রণ। সো কিছু কিছু সময় আপনাকে অফিসের প্রয়োজনে অফিসে যাইতে হবে, আবার কিছু কিছু সময় আপনাকে অফিসের প্রয়োজন না হলে আপনি যে কোনো জায়গায় বসে কাজ করে দিতে পারবেন। সো এইটা হলো হাইব্রিড জব। যেরকম বিশেষ করে হাইব্রিড জব, এই ওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা, একজন একটু রিপ্লাই দিবেন। আমার যতটুকু দেখতে পাচ্ছি আমার স্ক্রিন তো দেখা যায়। ভাই দেখা যায় তো। আচ্ছা, তাহলে সমস্যা ইন্টারনেট সমস্যা, আপনার হয়তো ইন্টারনেট সমস্যা আছে। তো যাই হোক, ইন্টারনেট সমস্যা আমাদের একেবারে কমন একটা ব্যাপার। আচ্ছা, ওকে, সো এটা নিয়েও কথা বলবো, ইন্টারনেট সমস্যা নিয়ে। আচ্ছা, যাই হোক, আমরা পুনরায় আচ্ছা এখানে একটু বলি। রিমোট জবটা হলো এ জব ডাজ নট টেক প্লেস ইনসাইড দ্য ওয়ার্ক প্লেস, তার মানে আপনাকে ওয়ার্ক স্টেশনে যাইতে হবে না। আর অনসাইট জবটা হলো আপনাকে অবশ্যই ওয়ার্ক স্টেশনে যাইতে হবে। আর হাইব্রিড জবটা হলো এ ওয়ার্ক এগ্রিমেন্ট দ্যাট কম্বাইন্ড বোথ রিমোট অ্যান্ড অনসাইট। সো রিমোট অ্যান্ড অনসাইট জবের কম্বাইন্ড করে যেটা হয়, এই হাইব্রিড জব এই ওয়ার্ডটা সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে করোনার সময় থেকে। ওকে, সো করোনার সময় থেকে সাধারণত বেশিরভাগ অফিস চলতো দেখবেন যে বিশেষ করে হাইব্রিড সিস্টেমে। ওকে, সো এর পরবর্তীতে আমাদের যে একেবারে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের কোর্স রিলেটেড কথা, যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। সো এইটা আমি মানে কোনো রেফারেন্স দিয়ে বা কোনো বই থেকে ডিরেক্ট তুলে এনে দিব না, একেবারে আমার ভাষায় বলবো। ডাটা এন্ট্রি আমরা যুক্তবর্ণ শিখছি না, ডাটা এন্ট্রি মানে ডাটা প্লাস এন্ট্রি। ওকে, ডাটা আর প্লাস এন্ট্রি করে হবে হলো ডাটা এন্ট্রি। সো আরেকটু উদাহরণ দেই যে ডাটা এন্ট্রি ইজ এ টেকনিক্যাল প্রসেস অফ এন্টারিং, আপডেটিং অর ডিলেটিং ডাটা। ওকে, সো এইখানে একটু গুরুত্বপূর্ণ, ডাটা এন্ট্রি টেকনিক্যাল প্রসেস। সো আমরা যে কাজটা করব সেটা অবশ্যই টেকনোলজি ব্যবহার করে করব। কি কি কাজ করা হয়? এন্টারিং করা মানে এন্ট্রি করা,
আপডেট করা, ক্লায়েন্টের শিটে নতুন করে এন্ট্রি হতে পারে, ক্লায়েন্টের শিট অলরেডি আছে তাতে ডাটা আপডেট করতে হতে পারে, এবং ক্লায়েন্টের শিটে ডুপ্লিকেট বা অন্যান্য কোনো কারণে ডাটা ডিলিট করতে হতে পারে। সো ডাটা এন্ট্রির মূল কাজটা হলো এন্টারিং, আপডেটিং আর ডিলিটিং, ওকে, অ্যান্ড ইনফরমেশান বাই ইউজিং সাম সফটওয়্যার অর আদার্স টুল। সো এই কাজগুলো আসলে আমরা কিছু সফটওয়্যার এবং টুল ব্যবহার করে করি, সেটা হলো মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, ক্রোম এক্সটেনশান, ইটিসি ইটিসি। ওকে, আমরা আসলে কোন কোন টুলগুলো ব্যবহার করব অবশ্যই আজকে ক্লাসে কথা বলবো। এরপর আমি আর একটা পিকচারের মাধ্যমে একেবারে ডাটা এন্ট্রি বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আমরা যে কাজটা করি সেটা আসলে কি ধরনের হয়। আমার এখানে পিকচারটা দেখে বুঝতে পারতেছেন যে অনেকগুলো ইট আছে, সেটা এলোমেলোভাবে আছে, আর এইখানে এসে একটা ইট দিয়ে ওয়াল সাজানো আছে। তার মানে আমরা এখানে যে ডাটা এন্ট্রি অপারেটর এই যে মিডিলে বসে আছে, এইটা যদি আমি ধরি, সাপোজ আমাদের ক্লায়েন্টটা কি করে, আমাদের ক্লায়েন্টটা এসে আমাদের স্পেসিফিক কোনো ডাটা কালেকশনের কথা বলে। ওকে, সো আমরা কি করি, এই ইন্টারনেটে কিন্তু এই ডাটাগুলো এরকম এলোমেলোভাবে আছে, কোথাও এরকম অ্যারেঞ্জ করা নাই, বিভিন্ন ধরনের ডাটা অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। সো এই ইটের মতো এরকম ছড়ানো ছিটানো আছে। সো আমরা আসলে যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করি তারা কি করি, এই যে ছড়ানো ছিটানো ডাটা থেকে আমার ক্লায়েন্টের যে ডাটাগুলো প্রয়োজন সেই ডাটাগুলো খুঁজে খুঁজে বের করে মাইক্রোসফট এক্সেলে এইভাবে সাজাই। ওকে, সো জাস্ট এই পিকচারটা দিয়ে আমরা হয়তো বা কিছুটা উদাহরণ দিতে পারলাম যে আমরা আসলে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কী কাজ করি। আচ্ছা, সিম্পলি আরেকটা উদাহরণ দিই। আমরা মনে করেন যে আমি লাইফের প্রথম দিকে একটা কাজ করছিলাম যে বাংলাদেশের স্কুল কলেজের ডাটা কালেক্ট করছিলাম। ওকে, সো এই স্কুল কলেজের ডাটাগুলো কিন্তু এক জায়গায় গোছানো আছে আমি জানি, সো আমি সেটা থেকে কালেক্ট করতে পারছিলাম। সো যাই হোক, আমি আরেকটা উদাহরণ দিই, অ্যাপার্টমেন্টের ডাটা কালেক্ট করছিলাম। সো অ্যাপার্টমেন্টের ডাটাগুলো কোথাও এরকম গোছানো নাই, আমি যে কাজটা করছিলাম অ্যাপার্টমেন্টের ডাটা এরকম এলোমেলোভাবে ছিল, আমি সেখান থেকে গোছানোর পরে এক্সেলে এইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। সো মাঝে বসে আমি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছিলাম। সো আমাদের মূল কাজটা হবে এরকমই যে আমাদের ইন্টারনেটে ডাটা অ্যাভেলেবেল আছে, আমরা ডাটা এন্ট্রি অপারেটররা কী করব, এই ডাটাগুলো এক্সেল শিটে অ্যারেঞ্জ করে আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করব, যে কারণে আমাদের এক্সেলটা খুব ভালো করে শিখতে হবে। ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেনটা হলো হোয়াট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এই অ্যাসিস্ট্যান্ট মানে কি তো আমরা জানি, মানে অ্যাসিস্ট্যান্ট মানে বাংলায় বলে সাহায্যকারী। ওকে, আমাদের এমপির কিন্তু থাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার মানে বলে পিএ। আমাদের ভাইস চ্যান্সেলর থাকে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে। তার মানে দিন শেষে অ্যাসিস্ট্যান্টের কাজ হলো হেল্প করা, ওকে, বসকে হেল্প করা। আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো সাপোজ আমরা যারা রিমোট জব করি তারা কি করি, আমরা বাংলাদেশে বসে আমেরিকার কোনো ক্লায়েন্ট বা ইউরোপের কোনো ক্লায়েন্টকে কী করি, হেল্প করি। সো এই মাধ্যমটা কিন্তু ভার্চুয়াল। ওকে, হয়তো বা আমরা অনেক সময় ক্লায়েন্টকে চিনি, অনেক সময় ক্লায়েন্টকে চিনি না, মানে ফাইবার আপওয়ার্কে অনেক সময় ক্লায়েন্টকে চিনি না, এটা স্বাভাবিক। সো এই যে মাধ্যমটা আমরা ভার্চুয়ালি দুজনের সাথে হেল্প করতেছি, ক্লায়েন্ট কোথায় আমেরিকায় বসে আছে বা ইউরোপে বসে আছে, আমি ভার্চুয়াল মাধ্যমে তাকে হেল্প করতেছি, মানে অ্যাসিস্ট করতেছি, তাহলে আমি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এই কারণে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে সংক্ষেপে অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে থাকে ভিএ। ভিএতে বুঝবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিএ আবার একটু মনে রাখবেন, ভিএ। যেরকম কিছু কিছু সময় আমাদের ক্লায়েন্টে যখন আমাদের মানে টেক্সট করে বলে আই এম লুকিং ফর এ ভিএ, তখন আপনি বুঝে নেবেন যে ও আসলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে। ওকে, সো হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার। অ্যাসিস্ট্যান্ট মানে হেল্প করে, যে সাহায্য করে। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে আসলে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে হেল্প করে। ওকে, সো আমরা যারা আসলে রিমোট জব করি বা আমরা যারা আসলে ফ্রিল্যান্সিং করি তারা আসলে সবাই ম্যাক্সিমামই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এরপরে হলো ডাটা এন্ট্রি কয় ধরনের হতে পারে। সো ডাটা এন্ট্রি আমি আমার মতো করে সাজাইছি, একটা হলো প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি, একটা হলো রিসার্চ ডাটা এন্ট্রি, একটা হলো আদার্স। ওকে, আমি আসলে আমার ক্যারিয়ারে যতগুলো কাজ করছি সেইটার উপরে বেস করে, এটা কোনো বইতে এটা লেখা নেই, আমি আমার নিজের মতো করে সাজাইছি। সো প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি, রিসার্চ ডাটা এন্ট্রি আর আদার্স। সো প্রপার ডকুমেন্টস মানে কি, আমি নেক্সট একটু দেখি প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি বলতে কী বোঝায়। এইখানে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট তথ্য দিয়ে দিবে। ওকে, যেরকম আমি উদাহরণ দিয়ে বলি, আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, এটা আমার $110 একটা প্রজেক্ট ছিল। সো আমি একটা দেখাই। সো আমি এই লিঙ্কটা দেখেন ওপেন করে দেখাই আপনাদেরকে আসলে কাজটা কী ধরনের ছিল।
আচ্ছা, এই লিঙ্কটার একটা সমস্যা আছে, একটু ওপেন হতে লেট হয়, কোনো সমস্যা নেই, এটা ওপেন হতে থাক, আমরা পুনরায় ফিরে যাই। সো আমরা প্রথম দেখতেছিলাম প্রপার ডকুমেন্টস ডাটা এন্ট্রি। ওকে, তার মানে ক্লায়েন্ট আপনাকে একেবারে ডকুমেন্টস দিয়ে দেয়, যেরকম একটা লিঙ্ক দিয়ে দিতে পারে, এক্সাম্পল হিসেবে একটা লিঙ্ক দিয়ে দিতে পারে, বলে এই লিঙ্কের থেকে ডাটাগুলো কালেক্ট করে দাও। এরপর বলতে পারে একটা এক্সেল ফাইল দিতে পারে, এক্সেল ফাইল দিয়ে বললো একটা কোম্পানি নেমের লিস্ট দেওয়া আছে, ওই কোম্পানির ডাটাগুলোকে কালেক্ট করে দিতে হবে। সো মোটামুটি আপনি একটা আবদ্ধ ভিতরে থাকবেন, আপনি একটা গণ্ডির ভিতরে থাকবেন, এর বাইরে যেতে পারবেন না। ওকে, সো প্রপার ডকুমেন্টসটা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, বাট রিসার্চটা একটু মানে দেখে আসি তাহলে বুঝতে পারবেন, আবার কম্পেয়ার করব। এরপর আসি রিসার্চ ডাটা এন্ট্রি। রিসার্চ ডাটা এন্ট্রিতে বায়ার আপনাকে প্রজেক্ট ডিটেলস দিবে, সেই ডিটেলস দেখে আপনাকে রিসার্চ করে সার্চ করে খুঁজে বের করতে হবে ক্লায়েন্ট আসলে কী কী চাচ্ছে। যেরকম এখানে আমি একটা ডিটেলস অ্যাড করে রাখছি, উই আর লুকিং ফর এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। ওকে, তার মানে ওই ক্লায়েন্ট আমাকে যে মেসেজটা করছিল, উই আর লুকিং ফর এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হু গিভ আস 200 রেস্টুরেন্ট লিড ফ্রম দ্য মিশিগান ইউএসএ। ওকে, সো ওরা হলো একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট খুঁজতেছে যে তাদেরকে দিতে পারবে 200 রেস্টুরেন্টের লিড ফ্রম কোথা থেকে, মিশিগান ইউএসএ। সো একটু মনে রাখবেন, মিশিগান একটা স্টেটের নাম, ইউএসএ একটা কান্ট্রি, এটা আমরা আরও অনেক কিছু শিখব। উই নিড রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল। সো এইখান থেকে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে ক্লায়েন্ট কী চাচ্ছে, কোন এরিয়ার ডাটা চাচ্ছে, কী কী চাচ্ছে, এগুলো আপনাকে এই ডিটেলস থেকে, এই ডিটেলসটা অনেক সময় এত ছোটো হয় না, আরও বিশাল বড় হয়। সো এখান থেকে আমরা খুঁজে বের করবো ক্লায়েন্ট আমাকে চাচ্ছে রেস্টুরেন্টের লিড মিশিগান ইউএসএ, এইটা কিন্তু বাংলাদেশের কোনো কিছু চাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গার চাচ্ছে মিশিগান ইউএসএ। কতগুলো চাচ্ছে, 200 চাচ্ছে, এবং কী কী ডাটা চাচ্ছে, রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল। এখন এই দুইটার ভিতরে একটু বোঝার চেষ্টা করি, আসলে কম্পেয়ার করার চেষ্টা করি। প্রথমে আমি প্রপার ডকুমেন্টস নিয়ে কথা বলতেছিলাম। সো প্রপার ডকুমেন্টসে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেয়, দেখেন এখানে একটা লিঙ্ক আমাকে দিয়ে বসছে ক্লায়েন্ট এখান থেকে, যে এই লিঙ্কে যতগুলো ডাটা আছে এগুলো আমাকে কালেক্ট করে দাও। ওকে, সো এখান থেকে কী কী কালেক্ট করতে হবে, তার নাম কালেক্ট করতে হবে, তার রোলটা কালেক্ট করতে হবে, তার লিঙ্কটা কালেক্ট করতে হবে, এবং তার ডিসকার্ড এটা কালেক্ট করতে হবে। সো এইখানে এসে কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা গণ্ডির ভিতরে দিয়ে দিয়েছে যে এই লিঙ্কে যেগুলো আছে সেইগুলো কালেক্ট করেন। ওকে, এবার প্রপার ডকুমেন্টস হয়তো বা বুঝতে পারলাম যে আপনাকে একটা গণ্ডির ভিতরে দিয়ে দিয়েছে। আর রিসার্চ ডাটা এন্ট্রিতে আপনাকে কি বলে দিয়েছে যে রেস্টুরেন্টের লিড কালেক্ট করতে হবে মিশিগান ইউএসএ। এখন আসি, এই রেস্টুরেন্টের লিড মিশিগান ইউএসএ, সাপোজ আমরা কি করব, লিস্ট অফ সো আমরা জাস্ট লিখে সার্চ করলাম যে লিস্ট অফ রেস্টুরেন্ট ইন মিশিগান ইউএসএ। সো এখান থেকে দেখেন আমি গুগল ম্যাপে যাব, আচ্ছা এখান থেকে সব কিছু শো করতেছে না, রেস্টুরেন্ট মিশিগান ইউএসএ দেই তো, আচ্ছা এই দেখেন গুগল ম্যাপে এখন শো করতেছে। সো এইখান থেকে আমি এখন যতগুলো প্রয়োজন 200 কালেক্ট করব। ওকে, এখন আসি, আমি যদি মনে করি যে এখান থেকে না, আমি ইয়োলো পেজ নাম করে একটা ডিরেক্টরি সাইট আছে, এগুলো নিয়ে সব কিছু আমি কথা বলবো, আমাদের সিলেবাসে এগুলো সব আছে। দেখেন এই যে ডিরেক্টরি সাইট, গুগল ম্যাপ, ইয়োলো পেজ, এগুলো সব কিছু কথা বলবো। সো ইয়োলো পেজ থেকে আমি এখানে এসে আমি রেস্টুরেন্ট কালেক্ট করব। ওকে, আমি এখানে মিশিগান ইউএসএ, এমআই ওকে, সো এইখান থেকে দেখেন এখানেও কতগুলো আছে, এখানে অনেকগুলো রেস্টুরেন্টের লিস্ট আছে। সো এখান থেকে আমি কালেক্ট করতে পারি। সো এরকম অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, আমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারি। এবার আসি, আমি পুনরায় ফিরে আসি, তাহলে রিসার্চ ডাটা এন্ট্রিটা হলো আমাকে খুঁজে বের করতে হবে ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে, এইটাকে বলে ইন্ডাস্ট্রি। ওকে, আর এইটাকে বলে এরিয়া। সো ডাটা এন্ট্রি কাজের জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো কোন ইন্ডাস্ট্রির ডাটা প্রয়োজন আর কোন এরিয়ার ডাটা প্রয়োজন। সো এই দুইটা জিনিস হলে আমরা কাজটা করতে পারি। আপনারা চাইলে একটু নোট করে রাখতে পারেন যে ডাটা এন্ট্রি কাজের জন্য আমাদের দুইটা রিকোয়ারমেন্ট, এটাকে বলে রিকোয়ারমেন্ট। সো দুইটা রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, একটা হলো ইন্ডাস্ট্রি আর একটা হলো এরিয়া। সো এই দুইটা হলে আমরা ডাটা কালেক্ট করে দিতে পারি। ওকে, সো
এইটা হলো রিসার্চ ডাটা এন্ট্রি। আমাকে কোনো গণ্ডির ভিতরে থাকলাম না, আমাকে কোনো ব্যারিয়ারের ভিতরে থাকলাম না যে এইখান থেকেই আমাকে 200 কালেক্ট করতে হবে, এমন কিছু না। আমি রিসার্চ করে খুঁজে বের করে নিতে পারি। আর প্রপার ডকুমেন্টসে এসে দেখেন কী করতেছে, একটা নির্দিষ্ট লিঙ্ক বা একটা এক্সেল ফাইল দিয়ে দিচ্ছে, বলতেছে এইখান থেকে কালেক্ট করে দাও। আমি এর বাইরে আর যাইতে পারবো না। সো এই দুইটা বিষয় হয়তো বুঝতে পারছেন। প্রপার ডকুমেন্টসে আপনাকে ফুল ডকুমেন্টস দিয়ে দেয়, আর রিসার্চ ডাটা এন্ট্রিতে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হয়। ওকে, এরপরে আদার্স ডাটা এন্ট্রিতে কি, যেরকম আমরা প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করি, প্রোডাক্ট আপলোডের কাজ করব, ফাইল কনভার্সনের কাজ করব, ওয়ার্ডপ্রেসের কাজ করব, এরপরে গুগল সামথিংয়ের কাজ করব, মাইক্রোসফট এক্সেল রিলেটেড কাজ করব। সো ইটিসি আমরা আসলে এগুলো দেখব। সো এই আসলে ডাটা এন্ট্রির প্রকারভেদ আমরা হয়তো বা বুঝতে পারলাম। তবে এইখান থেকে একটা জিনিস নোট করে রাখবেন যে ডাটা এন্ট্রি কাজের জন্য যদি সেটা প্রপার ডকুমেন্টস হয়, যেরকম এরকম একটা লিঙ্ক যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা তো একটা গণ্ডির ভিতরে থেকে গেলাম। আর এরকম লিঙ্ক যদি না দেয়, তাহলে যদি রিসার্চে এরকম ডিটেলস লিখে বলে, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে কোন ইন্ডাস্ট্রির ডাটা প্রয়োজন এবং কোন এরিয়ার ডাটা প্রয়োজন। এই দুইটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরপরই আপনাকে দেখতে হবে যে আসলে সে কতগুলো লিডস আসছে। ওকে, যেরকম ইনি বলছে 200, যদি এখানে মেনশন না করতো তাহলে আমরা তার কাছে কোশ্চেন করতাম যে হাউ মেনি লিডস ডু ইউ ওয়ান্ট। ওকে, এরকম একটা কোশ্চেন করতাম, কারণ 100 কালেক্ট করতে গেলে আমাকে কারণ কতগুলো তার প্রয়োজন সেটার উপরে তো আমার রেটটা হবে। 100-র জন্য একটা রেট হবে, 200-র জন্য একটা রেট হবে এটা। এবং এর পাশাপাশি আসলে কি কি ডাটা প্রয়োজন সেটাও একটু শুনে নিতে হয়। যেরকম রেস্টুরেন্টের নাম বলছে, রেস্টুরেন্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল। সো এইগুলো আমাদেরকে সব কিছু শুনে নিতে হয়। যদি ডেসক্রিপশানে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে ভালো, আমরা শুনে নিব। ওকে, আরেকটু কথা বলি, যেরকম এই যে ক্লাসগুলো আসলে আমরা করব, এই প্রতিটা টপিকস আমি দেখাবো আমার কোনো না কোনো ক্লায়েন্টের প্রজেক্ট এনে। ওকে, প্রতিটা ক্লাসে আমি আমার কোনো না কোনো ক্লায়েন্টের প্রজেক্ট আসলে কি লিখে আমাকে মেসেজ করে। আমাদের অনেকের এখনও কোশ্চেন আছে, এই স্বাভাবিক। আমরা যারা আসলে এখনও ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত না, তাদেরকে কোশ্চেন হতে পারে যে আসলে ক্লায়েন্ট আমাদেরকে কী লিখে মেসেজ করে, এটা তো আমরা অনেকে জানি না, আমরা কি বুঝবো কি না। তো একটু আপনাদেরকে সাজেস্ট করব, আমি বেশ কিছু ভিডিও তৈরি করি মাঝে সাঝে, যে ক্লায়েন্ট আমাকে আসলে কী লিখে মেসেজ করে। দেখেন এখানে কোথায় এটা, জাস্ট এই যে বায়ার আমাকে কী লিখে মেসেজ দেয়। সো এরকম বেশ কিছু ভিডিও আমি তৈরি করছি, যে আসলে একটা আছে, এই একটা আছে, আরও বেশ কিছু আছে ভিডিও। সো আসলে বায়ার এখানে দেখলে একটু বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে একটু ওয়ার্নিং দেই। এখানে দেখেন আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, আমাদের 10 মিনিট টাইম দিবে। এর পরবর্তীতে আমি গ্রুপে কিন্তু 2টা লিঙ্ক দিয়েছি, যে সেকেন্ড শিফট, আপনারা প্লিজ সেকেন্ড শিফটে একটু জয়েন করেন, কারণ ওই শিফটে আমাদের কিন্তু এখনও বেশ কিছু কথা বাকি আছে আজকের ক্লাসে। আর পুরা ক্লাস নিয়ে যে ডিটেলস লাস্টে বলবো বেশ কিছু কথা বলতেছি, এগুলো কিন্তু অবশ্যই বাকি আছে। সো 10 মিনিট পরে যখনই চলে যাবে, তখন আবার সেকেন্ড যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে একটু জয়েন করেন। আমি একটু কন্টিনিউ করি। সো আমরা ছিলাম আদার্স। এখানে হয়তো বা আমরা বুঝতে পারছি আদার্স ডাটা এন্ট্রিতে আমরা আর কি কাজ করব, প্রোডাক্ট লিস্টিং, আপলোড, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতেছি। ওকে, সো আমরা এখন আসি বিজনেস নেমটা নিয়ে কথা বলবো। আমাদের ক্লায়েন্টটা এসে যেরকম এখানে দেখতেছিলাম যে রেস্টুরেন্টের নাম, এখানে বলছে রেস্টুরেন্ট নেম, তার মানে আমরা এক বাক্যে বুঝতে পারতেছি যে এখানে আসি এই যে। সো এইগুলো হলো রেস্টুরেন্টের নাম, এই যে বোল্ড করে লেখা আছে দ্য ওল্ড গেস্ট, তারপরে এখানে এই যে এগুলোকে সব বলতেছে রেস্টুরেন্টের নাম। ওকে, সো আমরা এখন শিখবো আসলে বিজনেস নামটা কি। এই বিজনেস নামটা যা, কোম্পানি নাম তাই, আবার ওই যে রেস্টুরেন্টের ক্ষেত্রে বলতেছে রেস্টুরেন্ট নাম তাই। তার মানে একটা কোম্পানির নামই সেটার বিজনেস নেম। ওকে, সাপোজ এইখানে আপনারা অনেকে আমার পেজ থেকে আসছেন, বিভাস একাডেমি নাম ছিল, সো এটা কিন্তু বিজনেস নেম, আবার ওইটা কিন্তু কোম্পানি নেম। সো আপনার ক্লায়েন্টটা যদি আপনাকে কোনোভাবে বলে যে বিজনেস নেম কালেক্ট করে দাও, আপনি যদি বুঝতে না পারেন কিছুই সমস্যা না, ওই যে বিজনেস নেম যেটাকে বলে সেটাকে বলে কোম্পানি নেম। আবার যদি সেটাকে রেস্টুরেন্ট হয় তাহলে আপনি বলতে পারেন সেটা হলো রেস্টুরেন্ট নেম, একই বোঝাবে। ওকে, আবার অনেক সময় যদি সেটা আবার এডুকেশন সাইট হয়, যেরকম শিক্ষা প্রতিষ্ঠানের পার্ট হয়, তাহলে অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতে পারে যে ইনস্টিটিউট নেম, ওই একই জিনিস বোঝাবে। যদি সেটা বিজনেস নেম বলে যা হবে, সেটা ইনস্টিটিউট নেম বললে তাই হবে,
সেটা রেস্টুরেন্ট নেম বললে তাই হবে, সেটা কোম্পানি নাম বললে তাই হবে, সবই কোম্পানির নামটাকে বোঝাতে চাচ্ছে। বাট আমরা এক এক ওই যে এখানে একটা কথা বলতেছিলাম যে ইন্ডাস্ট্রি, স্পেসিফিক ইন্ডাস্ট্রি, ওকে, এইটাই হলো খুব গুরুত্বপূর্ণ যে কোন ইন্ডাস্ট্রির উপরে। যেরকম সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে আমরা বলি এডুকেশনাল ইনস্টিটিউট, বা সেটাকে আমরা মানে ইনস্টিটিউট নেম বলবো, ওকে। সো ওইটা আবার এডুকেশান পার্টে, আবার রিয়েল এস্টেট পার্ট হতে পারে। সো যাই হোক, বিজনেস নেম যা, এইটুকু মনে রাখবেন যে বিজনেস নেম যেটা সেটাকেই কোম্পানি নেম বলে, আবার সেটাকেই যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্ট নেম বলবো, আবার সেটাকে যদি কোনো ইনস্টিটিউটের নাম হয় তাহলে ইনস্টিটিউটের নাম বলবো। সো একই কথা, জাস্ট ক্লায়েন্ট যে কোনোভাবে বলতে পারে, আমরা একই কথা বুঝে নিব, ওকে। সো হয়তো বা এইটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, বিজনেস নেম বিষয়টা কি। এরপরে আসি ফিজিক্যাল অ্যাড্রেস। সো এইটা হলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা, আজকের ক্লাসের থেকে গুরুত্বপূর্ণ কথা হবে এইটা। সো এইটা আমি নেক্সট যে লিঙ্কটাতে জয়েন করবেন ওটাতে বলি, না হলে যেহেতু সময়টা প্রায় কাছাকাছি চলে আসছে, যে কোনো সময় ডিসমিস হয়ে যেতে পারে। সো আমি এইটা একটু হাইড রেখে আমি পরবর্তীতে যে পার্টটা আছে সেটা নিয়ে কথা বলি। এরপর আসে ওয়েবসাইট ইউআরএল, ওকে। সো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে ওয়েবসাইট ইউআরএল আমাদের যখন কাজ করতে হয়, যেরকম এখানে আমি একটা কথা বলছিলাম, দেখেন এই যে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, ওকে। সো ওয়েবসাইট ইউআরএল বিষয়টা কি সেটা নিয়ে একটু, আচ্ছা ফিজিক্যাল অ্যাড্রেসটা বাদ দিই, ওকে। সো ওয়েবসাইট ইউআরএল এখানে একটু বিষয় শিখি, ডোমেইন নেম কি, ওয়েবসাইট ইউআরএল কি, পেজ ইউআরএল কি, এই বিষয়গুলো শিখি। আচ্ছা, আমি ধরে নিলাম যে আচ্ছা এখান থেকে দেখানো ট্রাই করি, একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে যাই, এখানে এদের ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইটে যাই। সো এদের যে ওয়েবসাইটটাতে গেলাম, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই উপরে যেটা আছে, এই যে উপরে, সো এইটা হলো ওয়েবসাইট ইউআরএল, ওকে। এই যেটা উপরে দেখতে পারতেছেন এটা হলো ওয়েবসাইট ইউআরএল। সেমভাবে আপনি যদি লিড একাডেমিতে যান তাহলে লিড একাডেমিতে আমি একটু দেখাই, এইটা হলো এদের ওয়েবসাইট ইউআরএল, ওকে। আমার একটা ওয়েবসাইট আছে, সেটা রিসেন্টলি আপডেটের কাজ চলতেছে, vivaseacademy.com। এইখানে আসলে কাজ চলতেছে বলে কিছুই নাই, এই যে এইটা হলো ওয়েবসাইট ইউআরএল, ওকে। সো ওয়েবসাইট ইউআরএল নর্মালি কী কী থাকে দেখেন, HTTPS, এই যে // অনেক সময় www. এগুলো থাকে, আর লাস্টে ডোমেইন নেম থাকে। ডোমেইন নেমটা নিয়ে একটু পরে কথা বলতেছি। সেমভাবে এখানেও এসে দেখেন, এটা হলো একটা ই লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি, এইটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি। দেখেন উপরে সেম HTTPS / অনেক সময় www. থাকে, যেরকম এখানে একটা কথা বলতেছিলাম, লিড একাডেমিতে যাই, এখানেও এদের দেখেন HTTPS/। সো এইটা হলো ওয়েবসাইট ইউআরএল। সো ওয়েবসাইট ইউআরএলে যেটা আসলে ওয়েবসাইটের পরিচিতি সেটাকে বলে ডোমেইন নেম, ওকে। সো প্রথমে আসি বিভাস একাডেমি, এখানে আসি। সো আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য একটু চ্যাট বক্সে যাব আপনাদেরকে, এখানে হয়তো বা বুঝতে পারবেন আপনারা, চ্যাট বক্সে অনেকে দেখতে পারবেন। আচ্ছা, কাজী জিয়াউর রহমান, আপনাকে আমি সেকেন্ড ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা না, জাস্ট ওয়েট করেন। আচ্ছা, এই যেটা আমি সেন্ড করছি এটা হলো ওয়েবসাইট ইউআরএল। এইটাকে এই ইউআরএলে দেখবেন যে HTTPS থাকবে, www. থাকবে, আবার ওই যে // এগুলো থাকবে ওয়েবসাইট ইউআরএলে। আর ডোমেইন নেমটা হলো আসলে পরিচিতি, এই যে যেরকম আমার ইনস্টিটিউটটার নাম হলো বিভাস একাডেমি, আমি .com এর একটা ডোমেইন কিনছি, .com। অনেক সময় দেখবেন যে .academy, যেরকম এখানে দেখতেছিলাম লিড একাডেমিতে, মনে থাকার কথা, আপনাদেরকে একটু দেখাই, এই যে। সো এটাও সেন্ড করি, এই যে lead.academy। সো এইটা হলো ডোমেইন নেম, দেখেন vivaseacademy.com, এইটুকুই, কোনো স্ল্যাশ থাকবে না কিন্তু, এইটা হলো ডোমেইন নেম। আবার lead.academy, এইটা হলো ডোমেইন নেম, ওকে। সো ডোমেইন বিষয়টা হয়তো বা ক্লিয়ার। এখন আসি, এই ডোমেইন দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আপনার শুরুতে HTTPS ইত্যাদি ইত্যাদি www. এটা থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। যেরকম আমি এখন আরেকটা দিয়ে দেখাই, একটা রেস্টুরেন্টে গেছিলাম, মনে থাকার কথা, এইটা হলো রেস্টুরেন্টের ওয়েবসাইট ইউআরএল, এটা হলো ওয়েবসাইট ইউআরএল। এই ওয়েবসাইট ইউআরএলে আবারও বলি HTTP www. এগুলো থেকে থাকে। আর ডোমেইন নেমে শুধুমাত্র ওদের বিজনেস নেম
.com সবসময় যে .com-এর মানে ডোমেইন পারচেস করা হয় এমন না। যেরকম সেটা যদি কোনো অর্গানাইজেশন হয়, চ্যারিটি বলে যেটা, আসলে নন প্রফিট, বিশেষ করে নন প্রফিট অর্গানাইজেশনগুলো দেখবেন যে সব কিছুর শেষে .org থাকে। ওকে, সো এটা নিয়ে আরও বিস্তারিত বলবো ক্লাসটা হয়তো বা। আচ্ছা, আমরা একটু লিভ নিই। ওকে, এটা কি? ওকে, সো আমরা ছিলাম ডোমেইন ওয়েবসাইট ইউআরএল এবং ওয়েবসাইট ইউআরএল এবং ডোমেইন নেম। সো ডোমেইনটা হলো একটা ওয়েবসাইটের পরিচিতি, একেবারে সহজ কথায় বলতে গেলে। যেরকম আমার জাস্ট বিভাস একাডেমি, সো আমি .com-এর ডোমেইন কিনছি, যে কারণে আমার হলো vivasaacademy.com। সেমভাবে এনাদের যে ওয়েবসাইটের নাম ছিল, যেরকম ওল্ড গোস্ট আর সামথিং, এনারা .com-এর ওয়েবসাইট ডোমেইন কিনছে, যে কারণে এদের .com। এরা এখানে এসে লিড একাডেমি দেখেন, lead.academy। ওকে, এরা কিন্তু leadacademy.com এরকম ডোমেইন কিনতে পারতো, বাট এরা যেহেতু চাচ্ছে যে lead.academy এই ডোমেইনটা কিনবে, যে কারণে। সো পরিস্থিতিটা হলো ওইটাই। যেরকম আপনি যদি lead.academy শুধুমাত্র এইটুকুইকে কপি করেন, আপনার বেশি কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র এইটুকুই কপি করে আপনি এন্টার বাটন প্রেস করেন, ওদের ওয়েবসাইটে চলে যাবেন। সো ডোমেইন নেমটা হলো ওই ওয়েবসাইটের একেবারে সংক্ষিপ্ত বলতে হবে না, সহজে বলতে গেলে ওই ওয়েবসাইটের পরিচিতি, আর ওয়েবসাইট ইউআরএলটা হলো একই কথা। আর পেজটা কি, পেজটা নিয়ে আমরা একটু কথা বলি। সো পেজটা আমাদের, আচ্ছা কেউ কি জয়েন করছে কিনা? আচ্ছা, এবার আসি পেজ নিয়ে কথা বলি। আমরা আসলে এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এখানে তো মানে ডোমেইনে ছিলাম বা ইউআরএল ছিলাম। এই ওয়েবসাইটে আমরা কিন্তু অনেক পার্ট খুঁজে পাই। যেরকম এখান থেকে আমরা খুঁজে পাচ্ছিলাম কি, লাইভ ব্যাস। সো এই যে লাইভ ইভেন্ট, এই যে আচ্ছা ওকে, সো এখানে এসে এবার একটু চেষ্টা করি আমরা মানে ডোমেইন নেম, আমরা ওয়েবসাইট ইউআরএল এ পর্যন্ত ছিলাম। ওকে, এখান থেকে আমাদের দেখেন লাইভ ইভেন্ট বলে একটা কথা লেখা আসছে এবং আলাদা একটা পেজে চলে গেছি। এইটা হলো পেজ। আমি এমনকি আমার কোর্সেরও পেজে চলে যেতে পারি। এখান থেকে দেখেন এইটা হলো পেজ। সো এই যে আলাদা আলাদা পার্টে আপনি চলে যাচ্ছেন একটা ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে, যেরকম আমরা কি করব, আমরা যখন ডাটা কালেক্ট করব তখন আমাদের সবসময় বেশিরভাগ সময় প্রয়োজন হবে কন্টাক্ট আস পেজটা। ওকে, সো আমরা যখন কন্টাক্ট আস পেজটা খুঁজে বের করতে যাব, এই যে কন্টাক্ট আস, এটা একটা পেজ। সো আমরা কন্টাক্ট আসের উপরে ক্লিক দিই, উপরে দেখেন leadacademy.com/contact আলাদা একটা পেজে চলে গেছে। সো এইটাকে বলে পেজ। সেমভাবে আমরা এই ওয়েবসাইটটাতে যাই, এটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, এটা আমরা হোম ট্যাবে আসি বাই ডিফল্ট, সবাই হোম ট্যাবে থাকে। অ্যাবাউট বলে একটা ট্যাব আছে, সো এটা হলো অ্যাবাউট পেজ। দেখেন /about বলে একটা কথা লেখা আছে। সো এই রেস্টুরেন্টের অ্যাবাউট সম্পর্কে এখানে পেয়ে যাব। এরপরে দেখেন একটা রেস্টুরেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ হয় মেনু কার্ড। ওকে, আমরা যেরকম রেস্টুরেন্টে যাওয়ার পরে টেবিলের উপরে মেনু দেওয়া থাকে, ওই রেস্টুরেন্টের যদি ওয়েবসাইট থাকে, বিদেশিরা ওয়েবসাইট নির্ভর বেশি হয়। ওকে, সো এদের দেখেন এই মেনুতে এসে এদের এই ওয়েবসাইটের মেনু দেওয়া আছে, একেবারে সব কিছু ডিটেলস। হয়তোবা এখানে ফুল ছবি দেওয়া যোগ করা নাই, বাট মোটামুটি অনেক কিছু দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। দেখেন এখানে প্লাস কত প্রাইসটা কত পাশাপাশি লেখা আছে, এটা হলো মেনু কার্ড। ওকে, সো এইটাতে আমরা কিন্তু একটা পেজে গেলাম, বাট আমরা যদি এখান থেকে আবার আরেকটা পেজে যেতে চাই, যেরকম একটা আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট পেজে যেতে চাই, কন্ট্যাক্টের উপরে ক্লিক দিলাম, দেখেন এখানে কন্ট্যাক্ট বলে একটা পেজে চলে আসছি। সো আলাদা আলাদা এখানে এসে আবার আলাদা ডিটেলস পেলাম, এই রেস্টুরেন্টের ডিটেলস এখানে পেয়ে গেলাম, মানে কন্ট্যাক্ট করার অপশান পেলাম। এখানে মেনু বারে এসে মেনু পেজে চলে গেলাম, এখানে সব কিছু মেনু পাবো, এটাকে বলে পেজ। ওকে, সো আমার হয়তো বা এখানে যেটুকু বোঝানোর কথা ছিল, ওয়েবসাইট ইউআরএল কি, ডোমেইন নেম কি, পেজ কি, এগুলো হয়তো বা বুঝতে পারছেন। ওকে, সো এখন আসি, হ্যাঁ বলেন। ওয়েবসাইট ডোমেইন আর কি আর ওয়েবসাইট, এটা কি সেম? প্রায় সেম না? ওয়েবসাইট ইউআরএল আর ডোমেইন সেম কিনা? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল আর ডোমেইন প্রায় সেম, বাট ডোমেইন বলতে আমরা ডিরেক্ট পরিচিতি বুঝি। ওকে, যেরকম এইটা হলো দেখেন এই যে স্ল্যাশ,
এইটা হলো একটা ওয়েবসাইট ইউআরএল, বাট এই ওয়েবসাইটের পরিস্থিতিটা হলো শুধুমাত্র এই .com এইটুকুই। ও আর ডোমেইনটা হচ্ছে ওই যে রাইট, যেরকম আমি আরেকটু ভাবে বুঝাই, আমরা যদি ইউটিউবে যাই, এখানে আমার চ্যানেলের লিঙ্ক আছে, ওকে, এইখানে আমার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই যে এইটা কিন্তু আমার চ্যানেলের লিঙ্ক, বাট এইটা কিন্তু আমি আসলে কোন ওয়েবসাইটে কাজ করতেছি বলেন তো? ওরা কিন্তু youtube.com, সো ওদের ডোমেইনটা হবে কি ইউটিউব, নো মানে youtube.com, এইটা হলো ডোমেইন, ওকে, ডোমেইন। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো সেমভাবে আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে আপনার একটা প্রোফাইল থাকতে পারে, বাট ফেসবুকের ডোমেইনটা কি facebook.com, ওইখানে আপনার একটা প্রোফাইল থাকতে পারে, আপনার একটা পেজ থাকতে পারে, এটা আলাদা পার্ট, বাট ডোমেইনটা হলো facebook.com, ওকে। ওকে, সো আপনি একটু মিউট করবেন এখন। আচ্ছা, নেক্সট আসি, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিজিক্যাল অ্যাড্রেস। যদিও বাংলাদেশে এই জিনিসটা আমরা খুব বেশি গুরুত্ব দেই না, ফিজিক্যাল অ্যাড্রেসটা, বাট ফিজিক্যাল অ্যাড্রেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মানে ঘনবসতিপূর্ণ, তো এই কারণে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা অত ভালোভাবে করা যায় না। তবে মোটামুটি আমরা আমাদের আইডি কার্ডের পিছনে একেবারে ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে, ওকে। বাট আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আর ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা। কেন ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেস শিখবো? কারণ এইখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদের আসলে, আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 1000+ প্রজেক্ট কমপ্লিট করছি, যেখানে 90%, প্রায় 90% কাজ ছিল ইউএসের ক্লায়েন্টের, ওকে। সো ইউএসের ক্লায়েন্টের কাজ একটু বেশি করি আমি, নর্মালি সবার কাজ করি, বাট ইউএসের ক্লায়েন্টের কাজ আসলে বেশি আসে আমার কাছে। এমনকি বাকি সব ক্লায়েন্টের মানে ফ্রিল্যান্সারদের কাছে শুনে দেখবেন যে ইউএসের ক্লায়েন্টের কাজ সব থেকে বেশি আসে। যাই হোক, যে কারণে ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাড্রেসটা হলো ওই মানে একটা কোম্পানির লোকেশন কথা চিন্তা করি, সেই কোম্পানির ফুল অ্যাড্রেসটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস, ওকে। সাপোজ আমি যদি মনে করি যে বিভাস একাডেমি, ওকে, এরকম একটা এই কোম্পানির ফুল অ্যাড্রেসটা। সো আপনি জাস্ট ওকে, সো এখানে এসে দেখেন আমার ফুল অ্যাড্রেসটা লেখা আছে। যদিও এই অ্যাড্রেস আমি থাকি না, বাট যখন আমি গুগল বিজনেস ওপেন করছিলাম তখন এই অ্যাড্রেসে ছিলাম, যে কারণে এটা লেখা। সো এই যে ফুল অ্যাড্রেসটা, সেমভাবে আমি যদি এখানে আসি, একটু রেস্টুরেন্টের কথা চিন্তা করি, এই যে এখানে দেখেন এই যে ফুল অ্যাড্রেসটা, এইটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস। সো এই ফিজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ওকে। সো ফিজিক্যাল অ্যাড্রেসের শুরুতে থাকে স্ট্রিট অ্যাড্রেস, ওকে। ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেসের শুরুতে থাকে স্ট্রিট অ্যাড্রেস, মানে দিন শেষে কোন রোডে বাস করে সেরকমই একটা কথা। এরপরে থাকে হলো সিটি, ওকে। এরপরে থাকে স্টেট অথবা প্রভিনেন্স। ইউএসএ ওটাকে বলে স্টেট, আমাদের দেশে বলে ডিভিশন, আমাদের পার্শ্ববর্তী দেশে বলে প্রভিনেন্স। সো যাই হোক, দিন শেষে আমরা যেটাকে ডিভিশন বলি, ওরা ওটাকে স্টেট বলে। এরপরে আসে জিপ কোড, অথবা আমরা ইউএসএতে বলে জিপ কোড, আমরা বাংলাদেশে বলি পোস্টাল কোড, কিছু কিছু কান্ট্রিতে বলে পিন কোড, যেরকম মেবি ইন্ডিয়াতে বলে পিন কোড, আর ইউকেতেও পোস্টাল কোড বা জিপ কোড সামথিং এরকম কিছু বলে, কোনো সমস্যা নেই, একই বোঝায়। সো মানে ইউএসের ফিজিক্যাল অ্যাড্রেসটা কীরকম হয়? প্রথমে থাকে স্ট্রিট অ্যাড্রেস, পরবর্তীতে থাকে সিটি, পরবর্তীতে থাকে স্টেট, পরবর্তীতে থাকে জিপ কোড, ওকে। সো এইগুলো একটু বুঝে রাখি। প্রথমে স্ট্রিট অ্যাড্রেসের পরে একটা কমা থাকে, সব সময় একটা স্ট্রিট অ্যাড্রেসের পরে একটা কমা থাকবে, এই বিষয়টা একটু মনে রাখবেন, নোট করে রাখতে পারেন চাইলে। স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড এই ফরম্যাটে থাকে। স্ট্রিট অ্যাড্রেসের পরেই একটা কমা থাকবে, এরপরে সিটির পরে একটা কমা থাকবে, স্টেট আর জিপ কোডের মাঝে একটা স্পেস থাকবে। আমি নিচে একটা অ্যাড্রেস অ্যাড করে রাখছি এখানে, ফুল অ্যাড্রেস। দেখেন, স্ট্রিট অ্যাড্রেস কমা মানে সিটি কমা স্টেট আর জিপ কোডের মাঝে একটা স্পেস। সো মনে রাখবেন, স্ট্রিট অ্যাড্রেস, এরপর একটা কমা থাকবে, তারপরে সিটি, সিটির পরে একটা কমা থাকবে, এখানে একটা কমা থাকবে, তারপরে স্টেট, স্টেট এবং জিপ কোডের মাঝে একটা স্পেস থাকবে, এই যে স্পেসটা, ওকে। এরপরে লাস্টে কমা দিয়ে ইউনাইটেড স্টেট। এই ইউনাইটেড স্টেট যখন আমরা কালেক্ট করি তখন নর্মালি এই কমা ইউনাইটেড স্টেট এগুলো কালেক্ট করার প্রয়োজন হয় না, জাস্ট এই জিপ কোড পর্যন্ত কালেক্ট করলে হয়।
এবার আসি, আমি আসলে দেখে বুঝবো কি করে এইটা স্টেট, এইটা স্টেট অ্যাড্রেস, এগুলো বুঝবো কি করে? এখান থেকে দেখে আমি আসলে বুঝলাম কি করে? প্রথমে আসি জিপ কোড বা পোস্টাল কোড নিয়ে কথা বলি। জিপ কোড বা পোস্টাল কোড হলো 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো, এই 10টা ডিজিট দিয়ে হয়ে থাকে, যেটা আমরা অঙ্কের ডিজিট বলি, 0 থেকে 9। এর ভিতরে যে সংখ্যাগুলো থাকে, অঙ্কগুলো থাকে, এইগুলো দিয়েই একটা পোস্টাল কোড হয়। ইউএসের মোস্ট অফ দ্য পোস্টাল কোড এই 5 ডিজিটের হয়, কিছু কিছু একটু ব্যতিক্রম হয়, সেটা নিয়ে একটু পরে কথা বলি। নর্মালি প্রথমটা শিখে যায়, এই 5 ডিজিটের এরকম স্টাইলে হয়। আমি বোঝানোর জন্য এখানে যেটা ওপেন করছিলাম, এখানে দেখেন এই যে এইটা হলো পোস্টাল কোড। ওকে, সো পুনরায় ফিরে আসি এখানে। সো কথা বলতেছিলাম ইউএসের জিপ কোড নিয়ে, হয়তো এটা ক্লিয়ার। জিপ কোড 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে 5 ডিজিটের একটা কোড হয়, এইটা হলো পোস্টাল কোড বা জিপ কোড। এর পূর্বে যেটা থাকে স্টেট। সো ইউএসএতে 51টা স্টেট থাকে, এই 51টা স্টেটের সংক্ষিপ্ত নামগুলো আমরা একটু হলেও মনে রাখবো। ওকে, এই মনে রাখাটা আপনাকে মানে একেবারে, আমি বলবো না যে ক্লাস 1, 2, 3-র মতো আপনি একেবারে বাংলা মানে প্যারাগ্রাফের মতো মুখস্থ করবেন, এরকম কিছু না। আপনি যখন আসলে নাড়াচাড়া করবেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ওকে, সো এইটা আমি লিস্টটা চাইলে দিয়ে দিতে পারি, আদারওয়াইজ আপনারাও চাইলে এটাকে কালেক্ট করে নিতে পারেন। যেরকম জাস্ট গুগলে লিখে সার্চ করবেন। গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করি পেয়ে যাই, লিস্ট অফ স্টেট ইন দ্য ইউএসএ। সো এইটা লিখে সার্চ করেন, দেখেন এখানে স্টেটের সংখ্যা চলে আসছে। এখানে উইকিপিডিয়াতে দেখে নিতে পারেন। দেখেন এখানে এদের 51টা স্টেটের লিস্ট এখানে সব দেওয়া আছে। এবং আমরা বলি এই সংক্ষিপ্তটা আমরা একটু বেশি বেশি মনে রাখবো, এইটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। এই ব্রডটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। ওকে, কারণ আমরা যখন কাজ করি আমাদের বেশিরভাগ সময় এই সংক্ষিপ্তটাই দিয়ে কাজ করতে হয়। সো আমরা একটু দেখি, আলাবামাকে এএল বলে, ওকে, আলাস্কাকে একে বলে। ওকে, এইটাকে আসলে সংক্ষিপ্ত রূপে কি বলে সেটাকে যদি একটু দেখতে চান, আমিও ভুলে গেছি এইটাকে যেটা বলে। এখানে একটু নিচে আসি, এই যে ইউএসপিএস অ্যাবজর্ব। সো এইটা এটা হলো ইউএসপিএস যে একটা পার্ট, সেটা এএল সংক্ষিপ্ত যেটা আসলে। সো আমরা সব থেকে পরিচিত যেগুলো নিয়ে মানে জানি সেগুলো নিয়ে একটু কথা বলি। যেরকম নিউ ইয়র্ক স্টেট A9 দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এর পাশাপাশি আরও কিছু স্টেট, হয়তো ফ্লোরিডা নাম শুনছি, ফ্লোরিডা স্টেটকে FL দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমি একটু আগে কথা বলতেছিলাম মিশিগান, এই মিশিগানকে বলা হয় MI দিয়ে প্রকাশ করা হয়। যেরকম আমি এখানে দেখাচ্ছিলাম যে রেস্টুরেন্টের পার্ট কোথায়, এই যে। সো এখানে দেখেন এই যে MI লেখা, তার মানে মিশিগান। ওকে, সো এইগুলোকে আমরা বলি, এখানে একটু বলি এবার। সো এই যে NY, এইটা হলো নিউ ইয়র্ক। ওকে, এর পূর্বে যে নিউ ইয়র্ক লেখা, এটা কিন্তু সিটি। আচ্ছা, এইটা নিয়ে একটু আমাদের অনেক প্যাচ লাগে যে কোনটা আসলে কোনটা কি। যেরকম এখানে আসলে নিউ ইয়র্ক লেখা, ওকে, বাট আবার একটু দেখাই, এখানে নিউ ইয়র্ক লেখা, আবার এখানে NY দিয়ে সংক্ষেপে লেখা। কোনটা সিটি কোনটা স্টেট মনে থাকার কথা। আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে শিখছি প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, তারপর একটা কমা। সো এই অংশটা স্ট্রিট অ্যাড্রেস কমা, এরপরে সিটি কমা, তারপরে স্টেট। আর স্টেট সবসময় ওই সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে, NY, তার মানে নিউ ইয়র্ক। এই দুইটা সবসময় দেখবেন যে স্টেটগুলো দুইটা ওয়ার্ডে দেওয়া। এখানে আবারও দেখাই, এই যে। সো আমি এই লিস্টটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওকে, আপনারা এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে রাখবেন। এই যে দেখেন সবগুলো দুইটা অক্ষরে দেওয়া, এই যে সবগুলো দুইটা অক্ষর। সো এই দুইটা অক্ষর দেখে বুঝতে পারবেন যে আসলে এগুলোকে বলে স্টেট। ওকে, আমরা আবার একটু ব্যাক করি। ওকে, সো প্রথমে থাকে স্ট্রিট অ্যাড্রেস, এরপর একটা কমা থাকে। আবার একটু মনে করাই, প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, এরপর একটা কমা, এরপরে সিটি একটা কমা, এরপরে স্টেট একটা স্পেস, তারপরে জিপ কোড। ওকে, সো এখানে দেখেন আমি এখান থেকে এবার দেখানোর ট্রাই করি। সো প্রথমে এটাকে বলে স্ট্রিট অ্যাড্রেস, এরপর একটা কমা। স্ট্রিট অ্যাড্রেস কোন পর্যন্ত শেষ কিভাবে বুঝবো এটা একটু পরে বলতেছি। এরপরে থাকে একটা সিটি, এরপরে থাকে একটা স্টেট, এরপরে থাকে একটা জিপ কোড, এবং স্টেট আর জিপ কোডের মাঝে অবশ্যই একটা স্পেস থাকে। এইটুকুই মনে রাখবেন। সো আপনারা যদি কখনো কিছু না বুঝেন যে আসলে কোনটা সিটি কোনটা কি এরকম না বুঝেন, তখন একটা কাজ করবেন। সাপোজ এখানে আসি, আমি এইখানে যদি আমি না বুঝতে পারি এই জিনিসটা কি, ওকে, এইটা যদি না বুঝতে পারি তাহলে কি করব,
এইটাকে আমি গুগল সার্চ করব। প্রথম এরকম একটু সমস্যা হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখেন সিটি ইন মিশিগান, তার মানে এটা কি, এটা একটা সিটি কোন স্টেটের, মিশিগান স্টেটের। সো এটাকে জাস্ট কি করবেন, গুগল সার্চ করবেন। আবারও একটু দেখাই আপনারা কি করবেন, আমি আরেকটা রেস্টুরেন্টে চলে যাই। এখানে দেখেন এই যে এইটা আসলে কি আমি বুঝতে পারতেছি না। সো আমি এটা সিটি না স্টেট আমি বুঝতে পারতেছি না, যদিও অলরেডি বুঝতে পারতেছি যে এএমআইটা স্টেট, আমরা সংক্ষেপে দুইটা ওয়ার্ডে দেখতেছি। এটা একটু সার্চ করি, দেখেন এখানে সিটি ইন মিশিগান, তার মানে এটা হলো মিশিগানের একটা সিটি। সো এর পূর্বে যেটা থাকে সেটা হলো স্ট্রিট অ্যাড্রেস। এবার আসি এই স্ট্রিট অ্যাড্রেস বিষয়টা একটু ক্লিয়ার করব। আমাদের কিন্তু এই কমা দাড়ি এগুলো, এই যে কমা স্পেস কিছু কিছু সময় থাকবে না, তখন আসলে বুঝে নিব কি করে এই পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস শেষ। এইটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হয়। আচ্ছা এই জিনিসটা কেন বুঝাচ্ছি, এটা অনেকের একঘেয়েমি হতে পারে। সো এই জিনিসটা আসলে কেন এত বেশি সময় ধরে বুঝাচ্ছি তার একটু উদাহরণ দিই। ওকে, আমার একটা ভিডিও আছে, সো 3 মিনিটে কমপ্লিট বা সামথিং এরকম একটা, জাস্ট ওয়েট, এই যে সো $100 প্রজেক্টটা 3 মিনিটে কমপ্লিট করছিলাম, জাস্ট 3 মিনিটের একটা কাজ। ওকে, এই 3 মিনিটে কমপ্লিট যদি আপনি করতে চান, এটা কিন্তু এক্সেলের কাজ, এই 3 মিনিটে আপনি কাজটা কমপ্লিট করতে চান, তাহলে এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা খুব ভালো করে বুঝতে হবে। আদারওয়াইজ 3 মিনিট না, আপনি 3 দিন ধরে কমপ্লিট করতে পারবেন না। এই যে ফাইলটা আমি যদি আপনাদের কাছে শেয়ার করি, এই স্লাইডটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি 3 দিন ধরেও কমপ্লিট করতে পারবেন না, বাট আমি কমপ্লিট করব 3 মিনিটে। সো এই জন্য বলছি এই বিষয়টা একটু ভালো করে শিখতে হবে। আবার একটু যে কথাটা বলতেছিলাম, স্ট্রিট অ্যাড্রেসের পরে সবসময় মনে রাখবেন একটা কমা, সিটির পরে একটা কমা, স্টেট এবং জিপ কোডের মাঝে অবশ্যই একটা স্পেস থাকে। ওকে, আমরা যখন এগুলোকে ভাগ ভাগ করব, এই ম্যানুয়ালি করব না, টেক্সট টু কলাম একটা টুলের মাধ্যমে করব এক্সেলে। অলরেডি যারা এক্সেল ভালো জানেন বা এক্সেল সম্পর্কে একটু ধারণা আছে তারা হয়তো বুঝতে পারছেন, টেক্সট টু কলামের একটা টুলের মাধ্যমে করব। এই টুলের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোনটা দ্বারা সেপারেট করতে চাচ্ছেন। যেরকম আমি বলতেছি এখানে একটা কমা থাকে, এখানে একটা কমা থাকে, আর এই দুইটার মাঝে একটা স্পেস থাকে। সো এইগুলোকে কল করে করতে হয়। সো এবার আমি এখন আসি স্ট্রিট অ্যাড্রেস আসলে বুঝবো কী করে, যদি এখানে কমা না থাকতো আমি বুঝতাম কী করে এইটা স্ট্রিট অ্যাড্রেস। সো একটা স্ট্রিট অ্যাড্রেসের শেষে সবসময় এসটি, যেটাকে আমরা স্ট্রিট বলি, মানে ফুললি বলি STREET স্ট্রিট। সো অনেক সময় একটা স্ট্রিট অ্যাড্রেসের শেষে দেখবেন যে স্ট্রিট লেখা আছে STREET, আবার অনেক সময় ST সংক্ষেপে ST লেখা আছে। সো ওইটুকু দেখে বুঝবেন যে এই পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস। অনেক সময় এখানে লেখা আছে এভিনিউ। ওকে, এভিনিউ, ডিরেক্ট এভিনিউ ফুল লেখা থাকতে পারে, আবার অনেক সময় AVE লেখা থাকতে পারে। সো এইটুকু দেখে বুঝবেন যে এইটা হলো এই পর্যন্ত হলো স্ট্রিট অ্যাড্রেস। আপনার সামনে যদি এরকম একটা লিস্ট, আমি এরকম একটা অ্যাড্রেস দিয়ে দেই, আপনি সেটা দেখে বুঝবেন কি করে। সাপোজ আমি আপনাদেরকে মেসেজ বক্সে এইটা দিলাম, আবার মেসেজ বক্সে এখানে এগুলো অফ করে দিলাম, এই যে এইটা দিয়ে দিলাম। এখান থেকে আসলে বুঝবেন কি করে যে আসলে কোনটা স্ট্রিট অ্যাড্রেস, কোনটা সিটি, কোনটা জিপ কোড। অলরেডি জিপ কোডটা আপনি বুঝতে পারলেন যে এটা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটের একটা জিপ কোড। এইটুকু বুঝতে পারলেন যে 2 ডিজিটের বড় হাতের লেখা আছে, 2 ডিজিট বড় হাতের। আবার একটু বলি, স্টেটটা 2 ডিজিটের হয় এবং সবগুলো বড় হাতের হয়। এখানে দেখেন এই স্টেটের যে সংক্ষিপ্ত লেখাগুলো আছে সবই 2 ডিজিট করা এবং সবই বড় হাতের। ওকে, সো এইটুকু দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে স্টেটটা কি। এরপরে আসি মাঝে এই অংশটা হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে এটা হয় হলো সিটি, বাট কোন অংশটুকু এটা আপনারা বুঝতে পারতেছেন না, কারণ সিটি সবসময় এরকম ছোটো নাও হতে পারে, অনেক সময় সিটিটা এরকম হতে পারে, অনেক বড় হতে পারে। যেরকম আমি যদি এখান থেকে আরেকটা নেই, সাপোজ আচ্ছা বে সিটি, এটা যদিও সিটি ডিরেক্ট লেখা আছে বুঝতে পারতেছি, তারপরে আমরা এটাকে নিয়ে দেখি। ওকে, সো এটাকে যখন কমাটা অফ করে দিলাম, এরপরে সেন্ড করলাম, দেখেন এখান থেকে আমি বুঝতে পারতেছি এটা হলো জিপ কোড বা পোস্টাল কোড, আর MI যেটা লেখা আছে বড় হাতের এটা আমরা স্টেট বুঝলাম। এরপর আসি এই আগের পার্টগুলো নিয়ে এখন যোগা খেচুড়ি হতে পারে। সো এইখানে আমার বাকি আছে কি সিটি আর স্টেট।
সিটিটা একটু সাইড করে রাখি আমরা, সরি বাকি আছে স্ট্রিট অ্যাড্রেস আর সিটি। সো সিটিটাকে সাইড করে রাখি, আমি প্রথমে জানি যে স্ট্রিট অ্যাড্রেস থাকে। সো স্ট্রিট অ্যাড্রেসের শেষ কোথায় হয় সবসময় এই AV বা ফুল এভিনিউ লেখা থাকতে পারে, কখনো স্ট্রিট ফুল স্ট্রিট লেখা থাকতে পারে, আবার ST লেখা থাকতে পারে, কখনো লাইন বা লেন লেন লেখা থাকতে পারে, আবার কখনো ফুল লাইন লেখা থাকতে পারে। যেরকম আমি যদি উদাহরণ এখান থেকে দেখতে পাই দুই একটা, এটাতে কি আছে, এইটাতে দেখেন, আচ্ছা এইটুকু নিয়ে একটু পরে কথা বলবো। ওকে, দেখেন এখানে ST লেখা আছে, ওকে ST লেখা আছে, বাট এইটা আসলে আলাদা বিষয়টা কি, এটা নিয়ে এখন কথা বলবো না, অন্য একটা ক্লাসে কথা বলবো। এখন বললে একেবারে যোগা খেচুড়ি হয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে। এমনি আজকে ক্লাসে অনেক কিছু দেখছি। সো পরবর্তীতে আরেকটা দেখি, দেখেন এই দেখেন ST লেখা আছে। সো আরেকটা দেখি, দেখেন এভিনিউ লেখা আছে, যদিও এর সাথে আরেকটা নতুন কিছু অ্যাড আছে, এইটা আসলে কি আমি পরবর্তীতে বলবো। তারপরে আপনারা মোটামুটি বুঝে নেন যে AV লেখা আছে এই পর্যন্তই। ওকে, এরপরে আরেকটা অংশ দেখি, এখানে দেখেন ST লেখা আছে। এরপরে আরেকটা দেখি, এই দেখেন। সো এখানে এসে একটু ভিন্ন। সো এই যে DR লেখা আছে, সো এরকম সংক্ষেপে এরকম কিছু লেখা থাকলে ST DR এভিনিউ এরকম সংক্ষিপ্ত কিছু লেখা থাকলে বা LN এরকম কিছু লেখা থাকলে তখন বুঝবেন এই পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেস। ওকে, আর তারপরেও যদি না বুঝেন তাহলে তারপরে যে অংশগুলো আছে মোটামুটি বুঝতে পারতেছেন। MI এটা প্রথম দিকে এটা একটু সমস্যা হবে, পরবর্তীতে এটা সিটি। এইটা ডিরেক্ট গুগল সার্চ করেন, দেখবেন যে এই যে সিটি ইন মিশিগান, তার মানে এটা কি একটা সিটি। সো এইটুকু হয়তো বা বুঝতে পারছেন। আমি দেখি প্রথম থেকে আর নতুন কিছু পাই কিনা। সো এখান থেকে দেখেন এই যে এভিনিউ AC, এই AC কি আমি পরবর্তীতে বোঝাবো, বাট মোটামুটি বুঝে নিন এভিনিউ পর্যন্ত। ওকে, এর পরবর্তীতে এখানে আছে দেখেন ST, এর পরবর্তীতে যেটা আছে সেটাতেও দেখেন ST আছে, একটা নতুন অংশ আছে, এটা পরবর্তীতে বোঝাবো বলতেছি। সো মোটামুটি আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যান যে স্ট্রিট অ্যাড্রেস শেষে ST LN এভিনিউ এরকম কিছু একটা লেখা থাকবে, বেশিরভাগ সময় সংক্ষিপ্ত লেখা থাকে। এরপরে সিটিটা কি আমরা এর পরের অংশ যেটা পাবো সেটা, এরপরে একটা কমা দিয়ে সবসময় স্টেট হবে, এই স্টেটটা হলো দুইটা ওয়ার্ডের হয়ে থাকে, সবসময় ক্যাপিটাল লেটারে থাকে। এরপরে জিপ কোড বা পোস্টাল কোড, এটা হলো 5টা ডিজিটের 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে। সো ফিজিক্যাল অ্যাড্রেস এইটুকু হয়তো বা ক্লিয়ার, এবং আবারও একটু মনে করাই স্ট্রিট অ্যাড্রেসের পরে কমা, সিটির পরে কমা, স্টেট এবং জিপ কোডের এর মাঝে একটা স্পেস থাকে, এটুকু মনে রাখবেন। ওকে, সো এই পর্যন্ত আজকের প্রথম পার্টটা, এবং সেকেন্ড পার্টে আজকে কি আছে দেখি, কিছু টুল। সো মোটামুটি আজকে ক্লাসে শেখা শেষ, বাট আজকে ক্লাসে বেশ কিছু টুল নিয়ে কথা বলবো, সফটওয়্যার টুল ডিভাইস আসলে কি কি প্রয়োজন হবে। সো আমরা একটু দেখি আসলে কি কি প্রয়োজন হবে এখানে। সো প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হলো ল্যাপটপ বা ডেস্কটপ। শোনেন একটা কথা বলি, আপনারা যারা আসলে প্রফেশনালি ফ্রিল্যান্সার হতে চান বা আসলে স্কিল ডেভেলপ করতে চান, ফোন দিয়ে কখনো ফ্রিল্যান্সিং সম্ভব না, এটুকু মনে রাখবেন। ফোন দিয়ে কখনো ফ্রিল্যান্সিং সম্ভব না, আপনাদের অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। এর পরবর্তীতে মাইক্রোসফট অফিস থাকতে হবে, আপনার কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। অনেকের 2010 ভার্সন আছে, অনেকের 2013 আছে, 16 আছে, 19 আছে, 21 আছে। সো যার যেটা আছে কোনো সমস্যা না, তবে আপডেটগুলো থাকা ভালো। আমি 2019 ভার্সনটা বা 21 ভার্সনটা কীভাবে ফ্রিতে ইনস্টল করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো, আপনারা সেটা ইনস্টল করে নেবেন, এমনকি টুলটাও দিয়ে দিব ডিরেক্ট। এর পরবর্তীতে গুগল স্প্রেডশিট, এই গুগল স্প্রেডশিট, আচ্ছা একটু পরে বলি গুগল স্প্রেডশিট, এরপরে আছে গুগল ডক্স, এরপর আছে গুগল স্লাইড, এই তিনটা একটু বলি। আমরা একটু আগে মাইক্রোসফট অফিসের কথা বলতেছিলাম, এই মাইক্রোসফট অফিসের ভিতরে কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্লাস এর সাথে আরও বেশ কিছু আছে, বাকিগুলো শিখবো না। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা শিখবো মাইক্রোসফট অফিসের। এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের অনলাইনে একটা ভার্সন আছে, সেটা হলো গুগল ডক্স
এইটাকে বলে আমরা এমএস ওয়ার্ডের যে কাজটা শিখছি এটা হলো গুগল ডক্স, গুগল স্প্রেডশিট এটা হলো মাইক্রোসফট এক্সেল, গুগল স্লাইড এখন যেটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করতেছে এটা। এই গুগলের অর্থ হলো বা গুগল শিটের অর্থ হলো আপনার যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আর এই মাইক্রোসফট ইনস্টল করা এত ঝামেলা করতে হয় না, গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করলেই আপনার এই যে গুগল স্প্রেডশিট এগুলো সব কিছু থেকে যায়। আমি একটু আপনাদেরকে দেখাই, যেরকম আমার এখানে একটা ইমেইল সাইন ইন করা আছে। সো আমি যদি এই যে গুগল অ্যাপসের ভিতরে ক্লিক করি তাহলে এখানে গুগলের সব প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে, এইটাকে বলে গুগল স্প্রেডশিট। একটু ক্লিক করি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে আমি যখন যাচ্ছি, আচ্ছা এখানে এইটার উপরে ক্লিক করি, দেখেন মাইক্রোসফট এক্সেল আমরা যা দেখছি না একেবারে সেম টু সেম একই স্টাইলের। ওকে, সো এইটা হলো গুগল স্প্রেডশিট মানে মাইক্রোসফট এক্সেলের যেটা অনলাইন ভার্সন। আমি গুগল ডক্সে যাই, সো গুগল ডক্সের উপরে ক্লিক দিলাম, এখানে দেখেন অনেকগুলো ডকুমেন্টস আছে অলরেডি। আমি একটা ডকুমেন্টস ওপেন করি, ইয়েস আমি একটা ওপেন করলাম, এটা দেখেন এমএস ওয়ার্ড, অ্যাজ লাইক এমএস ওয়ার্ডে যেভাবে কাজ হয় সেটা। এটা হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট প্রোভাইড করছিল যে কারণে এডিট অ্যাক্সেস নেই, এটা কোনো একটা ক্লায়েন্টের ফাইল হবে। সো এই দেখেন এই কাজগুলো আমরা শিখবো, কিন্তু এই কীভাবে কী করতে হয় ইত্যাদি শিখবো। সো এটা হলো দেখেন এমএস ওয়ার্ডের সেমভাবে, এবং আমরা এখন যেটা ব্যবহার করতেছি মাইক্রোসফট এক্সেলের হলো প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো এটারও একটা অনলাইন ভার্সন আছে গুগলেরই প্রোডাক্ট। আমরা যদি গুগল অ্যাপস থেকে এই যে স্লাইড এটাতে আমরা যাই, সেম টু সেম। আচ্ছা যাই হোক, আমরা এটা আর বেশি না দেখি, আপনাদের একটা ফর্ম দেখব। আচ্ছা ফর্ম ফিল আপ করতে হয় না, ফর্ম ফিল আপ করছি আমরা। সো আমরা গুগলের আরেকটা প্রোডাক্ট আছে গুগল ফর্ম, সো এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন ফর্মটা কীরকম হবে, আপনারা অবশ্যই ফিল আপ করবেন, আদারওয়াইজ আপনাদের ইমেইলে অ্যাক্সেস দিতে পারবো না। এই যে ফুল নাম থাকবে, ফোন নাম্বার, ইমেইলে এরকম একটু দেওয়া থাকবে, আপনার জাস্ট এটা আপনাদের নাম দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ওকে, তাহলে অ্যাক্সেস দিতে আমার সুবিধা হবে। সো এই টুলগুলো আমাদের প্রয়োজন। সো আমাদের কম্পিউটারে একটু বলি, আমরা যখন উইন্ডোজটা দিয়ে নিয়ে আসবো তখন নর্মালি ল্যাপটপ বা ডেস্কটপ তো থাকবে, অফিসটা বলবেন যে ইনস্টল করে দিতে। আর যদি না করতে পারেন তাহলে আমার ভিডিও দেখে করে নেবেন, কারণ টুল তো আমি দিয়ে দিব। এরপরে গুগল স্প্রেডশিট, আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে অবশ্যই গুগল স্প্রেডশিট, গুগল ডক্স এবং গুগল স্লাইড আছে। গুগল ড্রাইভ আমাদের সবার আছে, যার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে তার গুগল ড্রাইভ আছে। ওকে, আমাদের একটা জিমেইলে কিন্তু 15 জিবি স্টোরেজ থাকে, মনে থাকার কথা। মানে আমাদের যাদের একটা জিমেইল অ্যাকাউন্ট আছে তাদের 15 বিঘা জায়গা আছে। ওকে, আমি এটা মানে হাসির ছলে বলি যে 15 বিঘার জায়গার মালিক আমরা। সো 15 জিবি স্টোরেজটা হলো গুগল ড্রাইভ। ওকে, সো গুগল ড্রাইভটাও আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, কি করতে হয় সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এরপরে আরেকটা টুল আমরা ব্যবহার করে থাকি, ড্রপ বক্স। ওকে, এই জিনিসটা কিভাবে কি করতে হয়, এটাও কিন্তু গুগল ড্রাইভের মতো কাজ করে। ওকে, তবে এখানে জায়গা একটু কম থাকে, ড্রাইভে একটু বেশি থাকে। ড্রপ বক্স নিয়ে একটু কথা বলবো, কারণ অনেক ক্লায়েন্ট আমাদেরকে ফাইলগুলো ড্রপ বক্সে প্রোভাইড করে, যে কারণে ড্রপ বক্স সম্পর্কে আমরা একটু শিখবো। এরপরে আসি, গুগল ক্রোমের বেশ কিছু এক্সটেনশান আছে যেগুলো আমাদের খুব কাজে লাগবে। তবে একটা কথা বলে রাখি, এই যে মানে আমরা ক্লাসগুলো করব, বেশিরভাগ ক্লাসই সবই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব। আবারও বলি, আপনাদের যাদের পিসিতে গুগল ক্রোম ব্রাউজার অ্যাড নেই, আপনারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু ফ্রিতে ইনস্টল করে, যে ব্রাউজার থাক না কেন সেখান থেকে গুগল ক্রোম লিখে সার্চ করবেন, ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। যদি কেউ না বুঝতে পারেন গুগল ক্রোম ব্রাউজার কীভাবে ইনস্টল করতে হয়, হাউ টু ইনস্টল গুগল ক্রোম ব্রাউজার ইন মাই কম্পিউটার, এরকম কিছু লিখে আপনার সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। ওকে, সো এরপর একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথম আসি জিমেইল অ্যাকাউন্ট, এইটা একটু প্রফেশনাল অ্যাকাউন্ট হবে। আমি জানি এখানে যেহেতু আপনারা জয়েন করছেন, এই ক্লাসে জয়েন করছেন গুগল মিটের মাধ্যমে, তার মানে আপনাদের যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকতো তাহলে আপনারা এখানে কেউ জয়েন করতে পারতেন না, এই গুগলেরই প্রোডাক্ট যেহেতু জয়েন করতে পারতেছেন না, আপনাদের সবার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, আমি এইটুকু জানি। তবে হ্যাঁ, আমরা একটু প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট আসলে বিষয়টা কি, আমরা অনেকে যে ওই যে ইউজার নেম @gmail.com, এটা আমাদের সবার আছে, এখানে যারা জয়েন করছে সবাই @gmail.com। বাট তার পূর্বে আমরা অনেকে নাম ব্যবহার করি, নামের সাথে অনেকে মানে ফোন নাম্বারের লাস্ট ডিজিট এরকম ব্যবহার করে দেয়, অনেকগুলো ফোন নাম্বার দিয়ে দেয়, পারলে 017 থেকে শুরু করে সবগুলো দিয়ে দেয়।
এইটা কোনো প্রফেশনাল না। একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট আমাদের খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এই প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন? সো আপনারা একটা তো আছে ওকে, বাট একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেই জিমেইলটা আপনার বিজনেস পারপাসে, বিশেষ করে ফ্রিল্যান্সিং পারপাসে ব্যবহার করবেন। আপনার কোনো ক্লায়েন্ট মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরে কেউ একটা ইমেল চাইলো, সেখানে আপনার ফোন নাম্বারে ভরা, এইটা মানুষ পছন্দ করে না। অবশ্যই আপনার জিমেইলটা প্রফেশনাল একটা জিমেইল ক্রিয়েট করবেন। সো ইউজার নেমটা কী দিবেন তার আগে একটু বলি। আপনার যখন জিমেইলটা ক্রিয়েট করতে যাবেন তখন আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম চাইবে। সো এই ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমটাও আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি নামের একটু ব্যবহার, যেরকম অনুপ সরকার দাদা উনি ব্যবহার করছে, দেখেন ANUP, এটা বড় হাতের সরকার। বিদ্যুৎ মণ্ডল দাদা, আপনি কিছু মনে করেন না, বাট আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি বিটা বড় হাতের দিতে হবে, এমটা বড় হাতের দিতে হবে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা যারা আছেন এই সেন্সটুকু আপনাদের অ্যাকাউন্টে এগুলো করে নেবেন। এগুলো হলো প্রফেশনালিজমের একটা ব্যবহার থাকে। কাজী জিয়াউর রহমান ভাই উনি দেখেন ব্যবহার করছে কাজী, উনি যদি সবই বড় হাতের ব্যবহার করতো, সবই বড় হাতের, কোনো সমস্যা না, বাট এইভাবে মিক্সড করা যাবে না, যেটাকে আমরা বলি গুরুচণ্ডালী দোষ, এগুলো করা যাবে না। সো হয় প্রপার ফাংশনে ব্যবহার করবো, আদারওয়াইজ সবগুলো ক্যাপিটাল কেসে ব্যবহার করব। ওকে, সো বিষয়টা হয়তো বা ক্লিয়ার। এইভাবে আমরা নামটা ব্যবহার করব। এরপরে ইউজার নেম যেটা আছে, মানে @gmail.com, এর পূর্বে আমরা যেটা দিই সেটা আমরা একটু চালাকি করে ব্যবহার করতে পারি। যেরকম আমাদের নাম সাপোজ অনুপ সরকার দাদা আছে, অনুপ.সরকার এরকমভাবে ব্যবহার করতে পারি। এইটা অনেকে আগে ইউজ করে ফেলছে, তখন আমরা অন্য স্টাইলে ব্যবহার করতে পারি। যেরকম আমি একটা ইমেল, আমার একটা প্রফেশনাল ইমেল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি যেটা আসলে ওয়ার্কস্টেশন, এইটা দিয়ে আমি এই ব্রাউজারটা দিয়ে আমি কাজ করি। ওকে, মানে আমি যখন কাজ করি আমার কাজ, তখন এই ব্রাউজারটা দেখেন এখানে পুরো অ্যাভেলেবেল এক্সটেনশান ইউজ করা আছে, এগুলোকে বলে এক্সটেনশান, এগুলো দেখাবো আপনাদেরকে। সো এই জিমেইলের অ্যাকাউন্টটা দেখেন, এটা আমি আপনাদেরকে একটু সেন্ড করতেছি। দেখেন কোনো সংখ্যা ব্যবহার করা নেই, এখানে বলা আছে info.bivasbain@gmail.com। সো আমাদের সবার কিন্তু @gmail.com এই পর্যন্ত সবার আছে। এখানে আমি একটু প্রফেশনালিজম ব্যবহার করতে, যে বিভাস বাইন লিখলে আমাকে কিন্তু এই ইউজার নামটা অলরেডি কেউ ব্যবহার করছে, বিভাস.বাইন যদি আমি ব্যবহার করি এটা আরেকজন ব্যবহার করে ফেলছে, বাট info.bivasbain এটা এইটা যদি অন্য কেউ এখন আপনার ক্ষেত্রে বলি, এটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তখন কি করবেন, info.bivasbain এর সাথে বিডিটা যোগ করে দিবেন, বিডি দিয়ে @gmail, দেখবেন যে আপনার ইজিলিভাবে হয়ে যাচ্ছে। সো এরকম একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেটা সব থেকে বেশি ভালো হয়। ওকে, এরপরে আসি আমাদের আর কি বিষয়ে বলতেছিলাম, যে সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়ার ভিতরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা লিঙ্কডইন প্রোফাইল। সো আমাদের লিঙ্কডইন প্রোফাইল এখানে আছে কার, যদি একটু বলতেন দেখি, লিঙ্কডইন প্রোফাইল আছে কার? ওকে, সো আচ্ছা, পরিতোষ মণ্ডল উনি আনমিউট করছে, বাট ওনার কথাটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না, ওনার হয়তো বা আছে। কাজী জিয়াউর রহমান ভাই আপনারও থাকার কথা। তো যাই হোক, আমাদের এখন একটা লিঙ্কডইন প্রোফাইল মানে ম্যান্ডেটরি। আমরা যদি ফ্রিল্যান্সার হতে চাই তাহলে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল ম্যান্ডেটরি। লিঙ্কডইন প্রোফাইলের বিকল্প নাই। সো আমরা অবশ্যই একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করব। ওকে, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওকে, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাই। এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। এটা যদিও ভেরিফাইড বাংলাদেশ থেকে যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। আপাতত ভেরিফিকেশনের চিন্তাটা বাদ দেন। যাদের পাসপোর্ট আছে তাদের তো খুব মানে তারা লাকি, বাট যাদের পাসপোর্ট নাই তারা একটু সমস্যায় পড়তে পারেন। যাই হোক, এটা কোনো সমস্যা না, আপাতত কোনো টেনশন নিয়েন না। সো ভেরিফাই করতে হবে এমন কিছু না। আমি একটু বলি, লিঙ্কডইন প্রোফাইলটা খুব প্রফেশনালি সাজাতে হবে, কোনো বিকল্প নাই। আজকে আপনাদের কাজ হবে, ক্লাস তো দেখবেনই অবশ্যই, এর পাশাপাশি আপনারা যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই তারা একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। তবে এই লিঙ্কডইন প্রোফাইল কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রেস্ট্রিক্টেড হচ্ছে রিসেন্টলি। আপনি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে যাবেন, আপনার অপর দিকে গিয়ে দেখেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য যে কাজটা করবেন, একটু কেয়ারফুলি ক্রিয়েট করতে হবে। ওকে, সো হয় রেস্ট্রিক্টেড
আচ্ছা, এরকম একটা কথা লিখে সার্চ করি, দেখি লিঙ্কডইনে আসলে কি বলতেছে, অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়। সো অ্যাকাউন্ট আসলে রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে যে কারণগুলো ওরা বলতেছে, যে একটু দেখি, প্রথম বলছে কন্টেন্ট ভায়োলেশন। এই জিনিসটা কন্টেন্ট মানে আপনি যা পোস্ট করেন সেটা, পোস্টও পরের বিষয়, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপাতত, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই সমস্যা আছে। সো কন্টেন্ট ভায়োলেশন নিয়ে আপাতত কোনো ঝামেলা নেই, এই জিনিসটা আমরা বাদ দিলাম। প্রোফাইল ভায়োলেশন, সো প্রোফাইলটা যখন ক্রিয়েট করবেন, প্রথমে আপনার নামটা যখন দিবেন, ফুল নাম আপনার এনআইডি কার্ড অনুসারে ইংলিশে ব্যবহার করবেন। আবারও বলি, আপনার এনআইডি কার্ড অনুসারে ইংলিশে ব্যবহার করবেন, বা পাসপোর্ট অনুসারে মানে এনআইডি কার্ড যা, পাসপোর্ট তো অবশ্যই তাই। সো অবশ্যই ইংলিশে ব্যবহার করবেন। এই জিনিসটা একেবারে অ্যাভয়েড করবেন। অবুঝ বালক, অবুঝ বালিকা, এটা কিন্তু একদম ফেসবুক না। আবারও বলি, লিঙ্কডইন কিন্তু ফেসবুক না, এটা একটা প্রফেশনাল জায়গা। সো এইখানে অবশ্যই আপনার নামটা এনআইডি কার্ড অনুসারে ব্যবহার করতে হবে। একটা প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, সেলফি ছবি কম ব্যবহার করার চেষ্টা করবেন। সেলফি আসলে এই জায়গাটা এলাও না, প্রফেশনাল জায়গায় কখনো সেলফি এলাও না। সো চাইলে একটা প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, এবং ছবিটার কোয়ালিটি যেন একটু ভালো হয়। ছবির কোয়ালিটির কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। সো ছবিটার কোয়ালিটি যাতে ভালো হয় সেরকম একটা ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর বলি ব্যাকগ্রাউন্ড ফটো। ওকে, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে চান, যেরকম আমি জাস্ট এখান থেকে একটু দেখাই, সো একটু আনমিউট করবেন প্লিজ, সরি মিউট করবেন এখান থেকে। আচ্ছা, ওকে। সো ব্যাকগ্রাউন্ডে যদি ছবি দিতে চান, এই যেটা আমি ব্যবহার করছি, এটা যদি ক্যানভা দিয়ে তৈরি করা, আমি আপনাদেরকে দেখাবো কোনো একটা ক্লাসে। সো এইটা যদি আপনি প্রথমত দিতে চান, তাহলে অবশ্যই একটু প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবেন, আপাতত না দিলেও সমস্যা না। এরপর এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, এই পার্টটা অবশ্যই অ্যাড করবেন, এক্সপিরিয়েন্স আর এডুকেশন। এবার আসি, ওয়ার ব্যবহার করছে, সো আপনারা কিন্তু অ্যাভয়েড করলেও করতে পারেন। এরপর আসি, এডুকেশনটা প্রথমেই ব্যবহার করবেন। ওকে, মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন এটা অবশ্যই অ্যাড করবেন, আর এক্সপিরিয়েন্সটা অবশ্যই অ্যাড করবেন। এক্সপিরিয়েন্স আপনাদের অনেকের নাই আমি জানি, অনেকে এখান থেকে জব করতেছেন, আমি অলরেডি জানতে পারছি। সো আপনারা আপনারা এই আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো অ্যাড করবেন। এর পাশাপাশি এক্সপিরিয়েন্স আর কি অ্যাড করবেন, আপনারা ফাইবার এবং আপওয়ার্ক অ্যাড করে দিবেন। ওকে, এখন আপনি বলতে পারেন আমি তো ফাইবার আপওয়ার্কে কাজ করি না। লিঙ্কডইন আপনাকে প্রুফ দিয়ে চাইবে না আপনার কাছে যে ফাইবার আপওয়ার্কে কাজ করেন, এর প্রুফ দেন, বাট আপনারা অ্যাড করে দিবেন। ওকে, কিভাবে কি অ্যাড করবেন এটা একটু পরে দেখাচ্ছি। এর পরবর্তীতে আসি, এইটা হলো প্রোফাইল। এরপর আইডেন্টিটি, এটা তো আইডি ভেরিফিকেশনের পার্ট, অটোমেটিক। আচ্ছা, একটু বলি এই বিষয়টা, অটোমেটেড টুলস ভার্সন। সো মানে লিঙ্কডইনে একটু, আমরা যেরকম নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছিলাম, প্রথম ফেসবুকের কথা বলি, খুব বেশি যেতাম ফেসবুকে, যে এটা কী হচ্ছে, ওখানে কি ফ্রেন্ড ইত্যাদি সার্চ করে দেখার চেষ্টা করতাম। একটু কম যাবেন, মানে ভিজিট করবেন কম লিঙ্কডইনে। এই যে বেশি ভিজিট করলে লিঙ্কডইন বোঝে যে আমি কোনো টুল ব্যবহার করে ভিজিট করতেছি, রোবট সিস্টেম, যে কারণে একটু কম ভিজিট করবেন প্রথম দিকে। সো এখানে এবার আসি, এক্সপিরিয়েন্সে আসলে কি করবেন, আমি আমার প্রোফাইল থেকে দেখাই। দেখেন, এখানে এসে আমার এক্সপিরিয়েন্সে অ্যাড করা আছে। আচ্ছা, আপনারা তো এগুলো করবেন না, যে আমি যেসব জায়গায় আসলে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি সেগুলো অ্যাড করা। সো আপনারা এখান থেকে ফাইবার অ্যাড করবেন অবশ্যই। ওকে, আমি যেরকম অ্যাড করছি ফাইবার, কীভাবে অ্যাড করবেন কি করবেন এটা একটু পরে বলতেছি। ফাইবার অ্যাড করবেন, আপওয়ার্ক অ্যাড করবেন। আরেকটা বিষয় অ্যাড করবেন এখানে আপনারা অবশ্যই, যে ইন্টার্নশিপ করতেছেন আপনারা, ইন্টার্নশিপ বিভাস একাডেমি, এটা অ্যাড করবেন। কোম্পানির নামের জায়গায় লিখবেন বিভাস একাডেমি, আর পজিশনের জায়গায় লিখবেন ইন্টার্নশিপ। ওকে, ইন্টার্নশিপ বিভাস একাডেমি, আর স্টার্টিংটা আজকে দিন থেকে শুরু করে দিতে পারেন এটা। আচ্ছা, আমি আপনাদেরকে সাজেস্ট করি আপাতত, যখন আপনারা মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার পূর্বে এই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিঙ্কডইন। সো এই ভিডিওটা মাস্ট দেখে নেবেন। এই ভিডিওটা 1 ঘন্টা 45 মিনিটের ভিডিও। আমি আমার প্রথম ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ, দুইটা ব্যাচ মিলাই এই মানে ক্লাসটা নিয়েছিলাম। সো ওরাও বলতেছিল যে দাদা আমাদের লিঙ্কডইন প্রোফাইল বারবার নষ্ট হচ্ছে, কেন কি সমস্যা। সো আমি এই ক্লাসে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দেখাইছিলাম যে কিভাবে সেট করতে হয়। সো এই যে লিঙ্কডইন প্রোফাইলটা আমি যদি এখন আপনাদেরকে দেখাই, হয়তোবা যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। সরি,
আমার সেই লিঙ্কডইনটা কিন্তু এখনও আছে, এখনও লিঙ্কডইনটা কিন্তু আর এই লিঙ্কডইন অ্যাকাউন্ট কখনো যাবে না, কারণ আমি জানি যে পারফেক্টলি যদি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার লিঙ্কডইন কখনো নষ্ট হবে না। সো এই দেখেন সেই লিঙ্কডইন প্রোফাইলটা। অলরেডি যারা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে আসেন তারা অলরেডি হয়তো বা এইটা জানেন, যা আমি হয়তো আপনাদেরকে এইটাই দেখাইছিলাম। সো এই দেখেন সেই প্রোফাইলটা, যদিও এটা অত বেশি প্রফেশনালি সাজানো না। সো আপনারা যে কাজটা করবেন দেখেন, এক্সপিরিয়েন্সের জায়গায় এসে ফাইবার অ্যাড করবেন। আমি এই ভিডিওতে দেখাইছি, সমস্যা না কীভাবে কী করতে হয়। এরপরে স্টুডেন্ট ইন্টার্ন বিভাস একাডেমি এভাবে অ্যাড করে দিবেন, তাহলে এক্সপিরিয়েন্স যত বেশি হবে তত রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা কম আছে। এখানে এখানে এডুকেশন পার্টে এসে অবশ্যই আপনাদেরকে যেখান থেকে পড়াশোনা করছেন সেই পার্টটা অ্যাড করবেন। ওকে, সো এই ছিল লিঙ্কডইন প্রোফাইলের কথা। আমি ভিডিওটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো এই ভিডিওটা প্রথমে দেখে নেবেন আমি কি করতেছি, তারপরে আপনারা করবেন। ভিডিওর সাথে সাথে করতে গেলে অনেক কিছু মিস করে ফেলবেন। ওকে, সো আজকে ক্লাস মোটামুটি এ পর্যন্তই। সো আমরা আমাদের নেক্সট ক্লাসে যেটা শুরু করব সেটা নিয়ে একটু কথা বলি। আমরা আমাদের নেক্সট ক্লাসে শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করার পূর্বে আমরা আপনাদেরকে বেশ কিছু কোর্সের নিব পাশাপাশি। আচ্ছা স্যার, আমার পাসপোর্ট আছে কিন্তু ভেরিফাই করতে পারি না স্যার, যদি একটু আচ্ছা এইটা সমস্যা কি, আপনি পাসপোর্ট থাকলেও ভেরিফাই করতে পারবেন এমন না, আপনার ফোনটা কিন্তু এনএফসি এনেবল হতে হবে। এনএফসি এনেবল মানে অনেকেই হয়তো বা মনে থাকার কথা, আমরা মুভিতে এগুলো দেখছি যে কার্ডটা মানে ব্যাংকের কার্ড হলো মানে ব্যাংকের কার্ড মেশিনের কাছে গিয়ে টাচ করে আর অমনি পেমেন্টটা নিয়ে নেয়। আমরা আমাদের দেশে এটিএম বুথে গিয়ে পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে টাকা উঠে, আর ওখানে কিভাবে পাস করে, এইটা হলো এনএফসি এনেবল। ওকে, এই কার্ডটা যদি আমাদের কার্ডগুলো কিন্তু এনএফসি এনেবল না, যে কারণে আমরা ওই মেশিনের কাছে গিয়ে টাচ করলেই দিয়ে দিবে টাকা, এরকম কিছু না। ওকে, বিষয়টা হয়তো বা বুঝতে পারছেন। সো এনএফসি এনেবল ফোন বাংলাদেশে কিন্তু খুব কম ফোন আছে, আইফোনগুলো এনএফসি এনেবল হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই কিন্তু আবার আইফোন থাকতে হবে বা এনএফসি এনেবল ফোন থাকতে হবে, যে কারণে এইভাবে ভেরিফাই করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো এইটা নিয়ে আপাতত টেনশন নেওয়ার কিছু মানে আপনাকে ভেরিফাই করতে হবে, এটা ম্যান্ডেটরি কিছু না। ওকে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে। সো যে কথাটা বলতেছিলাম, আপনাদের কোর্সের নিব পাশাপাশি যে আচ্ছা যেটা লাস্ট কি বলার ছিল। আচ্ছা আচ্ছা আগে কোর্সেনটা নেই, কোনো কোর্সেন আছে কিনা? হ্যালো, হ্যাঁ দাদা আগামী ক্লাস কবে থেকে শুরু হবে? কবে শুরু হবে রাইট, আগামী ক্লাস? এটা মাথায় থাকলো, এটা লাস্টে কথা বলি। ওকে, নেক্সট। হ্যালো ভাই। হ্যাঁ ভাই আমার তো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, বাট ওইটাকে আমি মডিফাই করে নেব নাকি? হ্যাঁ, ওটাই যাদের আছে তাদের জন্য ভালো, ওটাই মডিফাই করবেন। নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, ওটাই মডিফাই করলে হবে। পুরাতন একটু বলি, পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্টটা কোনো সমস্যা করে না, বাট নতুন যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটু মোর কেয়ারফুলি, দরকার হলে 2 দিন পরে ক্রিয়েট করেন। আবারও বলি, দরকার হলে 2 দিন পরে ক্রিয়েট করেন, আগে ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে। হ্যাঁ নেক্সট। ভাই আরেকটা কথা ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই আমার লিঙ্কডইন আছে, আপনার ফাইবার আপনার অ্যাড করা আছে ভাই। আচ্ছা, দুইজন কি একই? দুইজন? আচ্ছা একটু বলি, কে কথা বলতেছেন? পরিতোষ মণ্ডল হ্যাঁ নাকি? ভাই আমি কথা বলতেছিলাম। আচ্ছা একজন বলেন, দুইজন তো জহিরুল ইসলাম কে? আপনি? জি দাদা। আচ্ছা আপনি একটু মিউট করে দিলাম আপনাকে, আগে পরিতোষ দাদার কথাটা শুনে নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার লিঙ্কডইনের সাথে আপনার ফাইবার অ্যাড করা আছে ভাই, ওইটাকে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই। আপনার লিঙ্কডইনটা এখন যে কাজটা করবেন, আমার ভিডিওটা দেখে শুধুমাত্র আপডেট করবেন, কোন কোন জায়গায় আপডেট করা যায় এটা ভিডিওটা ফুল দেখবেন, তারপর আপডেট করবেন। সো আপনার আর কোনো কাজ নেই। ওকে, সো নেক্সট জহুরুল ইসলাম, আপনি বলতে পারেন এখন। হ্যালো দাদা, এই ভিডিও ক্লাস কি রেকর্ড হয়? রাইট, এই যে রেকর্ড হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে। ওটা কি আমাদের গ্রুপে দেওয়া হবে? গ্রুপে দিব না, আপনার ইমেইলে অ্যাক্সেস দিয়ে দিব। তার মানে আজকে ক্লাস শেষে আমি একটা গুগল ফর্ম দিব, সেই ফর্মটা আপনারা সবাই আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। সেই ইমেইলে
দেখবেন যে আমি ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিছি। সো ওই ড্রাইভে আচ্ছা কীভাবে পাবেন সেটা একটু বলে দিই। আমি এখান থেকে একটা দেখাই দিই, যেরকম আমি সাপোজ এইখানে যাদেরকে অ্যাক্সেস দিছি, আচ্ছা ড্রাইভে যাই, এখানে দেখেন এই যে থার্ড ব্যাচে যারা ক্লাস করছে আমার বিবাস একাডেমিতে তাদেরকে এভাবে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। প্রথমে আছে প্র্যাকটিস ফাইল, তারপরে আছে ভিডিও। সো এখানে যত ফাইলের কাজ সব কিছু প্র্যাকটিস ফাইল এখানে দিয়ে দিব। আপনাদেরকে বারবার বলতে হবে না যে আমার ফাইল প্রয়োজন ইত্যাদি প্রয়োজন। এই যে দেখেন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 34 সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে। সো আপনারা এভাবে পেয়ে যাবেন। আপনাদেরকে প্রতিদিন অ্যাক্সেস দিতে হবে এমন কিছু না, একদিন অ্যাক্সেস দিয়ে দিব, সব দিন ওই ড্রাইভে যে আপনারা দেখে নেবেন। আগামী ক্লাসে কিভাবে করতে হয় এটা বলে দিব, সমস্যা না। ওকে, নেক্সট কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। সো আমি আমার জায়গা থেকে আরেকটু বলার চেষ্টা করি। আচ্ছা, আমেরিকার তালিকাটা, সো আমেরিকার তালিকাটা আচ্ছা দিয়ে দিব। ওকে, আচ্ছা আমেরিকার তালিকাটা কোথায় পাবেন? ওই যে ড্রাইভে আপনাকে দিয়ে দিব ওই ড্রাইভে প্র্যাকটিস ফাইলে আপলোড করে দিব। ওকে, সো ওইখানে পেয়ে যাবেন। আপনাদের বারবার বলতে হবে না দাদা আমার প্র্যাকটিস ফাইল দেন, দাদা আমাকে ভিডিও দেন। জাস্ট একবার অ্যাক্সেস দিয়ে দিব যে 4th ব্যাচ, এইভাবে অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা যাবেন প্র্যাকটিস ফাইল ভিডিও আলাদা আলাদা পেয়ে যাবেন। ওকে, এইটা কি করে রাখবেন একটু বলি। এরকম পিন করে রাখবেন, এইভাবে পিন করে রাখবেন। কিভাবে পিন করবেন সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা ওকে, সো এখান থেকে আপনারা যখন অ্যাক্সেস পাবেন তখন আপনাদের সামনে এইভাবে চলে যাবে, দেখেন এই যে। সো আপনাদের সামনে যখন ওপেন করবেন আপনাদের জিমেইলে তখন আপনাদের সামনে এইভাবে চলে যাবে। সো এইটাকে Ctrl+D বাটন প্রেস করবেন আপনার কিবোর্ড থেকে, Ctrl+D। সো এরপরে এই লাস্টের অংশটা কেটে দিলেন যে এই যে বিবাস একাডেমি 3rd ব্যাচ। এইটা আদার্স বুকমার্ক, এটা হলো বুকমার্ক বার্ক, এটাকে সিলেক্ট করুন। প্রথমে নামটা আপনি চাইলেও চেঞ্জ করে দিতে পারেন, এখানে ভিডিও সামথিং যা কিছু লিখতে চান আপনি যা দ্বারা বুঝতে পারেন। আর ফোল্ডারটা করে দিবেন বুকমার্ক বার্ক, এটা করে ডান করে দিবেন। যখনই আপনি ক্রোম ব্রাউজারে যাবেন তখনই দেখেন আপনাকে বারবার খুঁজতে হবে না কোথায় কি আছে। আপনি এই যে ক্রোম ব্রাউজারে বুকমার্ক করা আছে, এই যে এখানে এটা ক্লিক দিলেন, আবারও দেখাই, এইটা দিয়ে দেখায়। দেখেন আমার এখানে অনেক কিছু বুকমার্ক, এই যে বিবাস একাডেমি, ChatGPT, ওয়ার্ড কাউন্টার ইত্যাদি ইত্যাদি, আমার যা কিছু প্রয়োজন আদার্সে এই যে অনেকগুলো আছে এখানে। সো আমার যা যা প্রয়োজন এখানে আমি বুকমার্ক করে রাখছি। আমি অল্প সময়ের ভিতরে এই দেখেন আমার এই কোর্সের উপরে ক্লিক দিলে আমি ডিরেক্ট কোর্সে আবার সার্চ করে লিড একাডেমিতে খুঁজে বের করব, সময় নেই। সো এটা বুকমার্ক করে রাখার সুবিধাটা কি, আপনি যখন প্রতিদিন ক্লাস শেষে আমি যখন আপলোড করে দিব তখন আপনি জাস্ট এই যে বুকমার্কে যাবেন, যাওয়ার পর এখানে প্র্যাকটিস ফাইল পাবেন, এখানে ভিডিও পাবেন। সো এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন, এই যে। সো আবারও দেখায়, এই যে ভিডিওগুলো আছে, ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, সো বুকমার্ক কীভাবে করতে হয়, শর্টকাট Ctrl+D বাটন প্রেস করবেন কিবোর্ড থেকে। ওকে, আর প্র্যাকটিস ফাইলগুলো পেয়ে যাবেন। সো আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা আমাদের ক্লাসটা কমপ্লিট এখানে ক্লোজ করব। আচ্ছা, তার আগে একটু নেক্সট ক্লাস। আচ্ছা, প্রথম দিকে একটা কথা বলতেছিলাম যে আমার কেন জানি প্রাইমারি স্কুলের টিচাররা বেশি হয়। যাই হোক, আমরা ফ্রাইডেতে কখনো ক্লাস করব না। ওকে, কারণ এই যারা আমরা জব করি, আসলে আমাদের যারা জব করে আমাদের দাদারা, ওনারা আসলে সারা সপ্তাহ পরে একটা দিন একটু ছুটি পায়। সো সেইটাতে যদি আবার এই ক্লাসের রেস্ট প্রয়োজন হয়, সো আমরা অলরেডি শনিবার এবং মঙ্গলবার আমি লিড একাডেমির হয়ে লাইভ ক্লাস নেই, মানে রাত 9টা থেকে। সো শনিবার এবং মঙ্গলবার পারবো না। সো আপনারাই বলেন শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার এই 2টা দিন বাদে আমরা কি রবিবার এবং বুধবার এরকম কোনো দিন নিতে পারি কিনা? স্যার এই দিনটা কন্টিনিউ করা যায়, রবিবার ঠিক হবে। রবিবার এবং বুধবার রাত 9টায়, টাইম রাত 9টা। ওইটা ঠিক হবে, ঠিক আছে।
আচ্ছা, রবিবার বুধবার কারোর কোনো অসুবিধা আছে কিনা? না দাদা। আচ্ছা, শুধুমাত্র যার অসুবিধা আছে সেই রেসপন্স করবেন যদি অসুবিধা থেকে থাকে। সপ্তাহে কয়দিন ক্লাস? 2 দিন, রবিবার আর বুধবার। রবিবার আর বুধবার। আচ্ছা আচ্ছা। ওকে, সো কোনো সমস্যা না থাকলে আমরা রবিবার এবং বুধবার ক্লাস করব। ওকে, সো নেক্সট 6 তারিখে আমরা নেক্সট ক্লাসটা 6 তারিখে, তো 6 তারিখে আমরা ক্লাস করব না, আমরা নেক্সট ক্লাস শুরু করব 9 তারিখ থেকে। ওকে, ক্লিয়ার? আমাদের তাহলে নেক্সট ক্লাস 9 তারিখ। ওকে, তার ভিতরে আমার টুলটা ইনস্টল হয়ে যাবে, টুলটার সমস্যার সমাধান হয়ে যাবে। সো নেক্সট ক্লাস করব কিন্তু আমরা জুম থেকে, জুম। ওকে, আবারও বলি জুম, আমি জুম কিভাবে ইনস্টল, আচ্ছা জুম যাদের যাদের নেই তারা একটু ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন যদি না বুঝতে পারেন, যে হাউ টু ইনস্টল জুম ইন মাই পিসি এরকম কিছু গুগল মানে ইউটিউবে লিখে সার্চ করবেন, দেখবেন যে অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন, সেটা দিয়ে করে নেবেন। তবে একটু সার্চ করার সিস্টেমটা আপনাদেরকে বলে দেই, আপনারা হয়তোবা উনি যেরকম দেখাবে আপনি সেটা নাও পেতে পারেন। সো আচ্ছা, কত সময় আছে? এখন 7 মিনিট আছে। সো আমরা যে কাজটা করব, হাউ টু, আচ্ছা ক্রিয়েট ওয়েব, হাউ টু আচ্ছা এটা লিখে সার্চ করে, আচ্ছা এটা লিখে যখন সার্চ করবেন আপনারা কত আগে দেখেন, 1 বছর আগের ভিডিও, 1 বছর আগের, 1 বছর আগের ভিডিও, 8 মাস আগের ভিডিও, 4 বছর আগের ভিডিও। এখন এই সব ভিডিওর সাথে এখনকার ফিচার নাও মিলতে পারে। সো আপনারা যে কাজটা করে নেবেন, একটু শর্ট করে নেবেন, এখান থেকে ফিল্টার করে আপলোড ভিডিও, আপলোড, আচ্ছা এই যে আপলোড ভিডিও, সো এই লাস্ট আওয়ার, টুডে, দিস মান্থ এইটা করে দিবেন। ওকে, তাহলে রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, যে কিভাবে জুম ইনস্টল করতে হয়। আচ্ছা, এখানে যদিও অনেক কিছু আসছে, ইজি কিছু আসছে, বাট সমস্যা না, আপনারা জুম কিভাবে ইনস্টল করতে হয় বা ক্রিয়েট করতে হয় এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। জুম মিটিং দিয়ে দিতে পারেন, MWTING, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন হয়তো বা। ইয়েস, এখন দেখেন অ্যাভেলেবেল আসছে। সো এটাকে এখন ফিল্টার করে রাখবেন যে দিস মান্থ। ওকে, এই দেখেন এই দিস মান্থের এখন ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক সমস্যা না, আপনারা ইজিলিভাবে এটা করতে পারবেন। জুম কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ইনস্টল করতে হয় ফ্রিতে আপনারা এটা করতে পারবেন। ওকে, আমি আপনাদের মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইজিলিভাবে জয়েন করতে পারবেন। ওকে, আমি এখান থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে জুম, এই যে জুম সেইটা আমার ইনস্টল করা আছে। সো আমি জাস্ট জুমে যাই, আপনারা কিভাবে জয়েন করবেন সেটাও বলে দিই। আচ্ছা, জুমে যাওয়ার পরে এখানে জয়েনের উপরে ক্লিক দিবেন, এই যে জয়েন, জয়েনের উপরে ক্লিক দেওয়ার পরে মিটিং আইডি দিয়ে দিব। এখানে আপনার মিটিং আইডিটা দেওয়ার পরে এখানে আপনার নাম থাকবে, জয়েনের উপরে ক্লিক দিবেন। এরপরে আপনাকে পাসওয়ার্ড চাবে, আমি মিটিং আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনার অনেক সময় ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে হতে পারেন, লিঙ্কে অনেকের সমস্যা হতে পারে, মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিব। সো মিটিং আইডিটা দিবেন, এখানে আপনার নামটা দিবেন, অটোমেটিক আপনার নামটা এই অ্যাকাউন্টের নামের সাথে মানে নিয়ে নিবে। সো এরপরে পাসওয়ার্ডটা নেক্সটে যাবে। ওকে, সো এখান থেকে কি করবেন, জয়েনের উপর, আর কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র জয়েনের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে মিটিং আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর নামটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। সো হয়তো বিষয়টা ক্লিয়ার। সো নেক্সট আমাদের ক্লাস হবে প্রতি রবিবার এবং বুধবার। সো যেহেতু নেক্সট আমরা আজকে ফ্রাইডেতে ক্লাস করে ফেলছি, তো 6 তারিখটা ক্লাস হবে না, নেক্সট ক্লাসটা হবে 9 তারিখ। তবে 7 তারিখে আপনাদের একটা ফ্রি ওয়েবিনার আছে, এটাতে জয়েন করতে পারেন। আমি আপনাদেরকে গ্রুপে ওয়েবিনারের লিঙ্কটা দিয়ে দিব, এরকম গুগল মিটের লিঙ্ক থাকবে। সো এটা আমি দিয়ে দিব, ওটা ফ্রিতে একটা ওয়েবিনার আছে, ওটাতে জয়েন করতে পারেন। ওকে, সো আমরা খুব শেষ পর্যায়ে এসে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, 1 মিনিটের ভিতরে শেষ করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে।
দাদা ফর্ম নাকি দেন? হ্যাঁ, ফর্মটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ওটা গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা।